ঘন কুয়াশার আস্তরণের মধ্যে দিয়ে পুরনো বৌদ্ধ বিহারের গুহার থেকে বেরিয়ে এলেন দুজন মানুষ। তাদের মধ্যে একজনের কাঁধে একটা খালি বস্তা ঝোলানো। তারা বাইরের কলকল শব্দে বহমান ছোট্ট জলধারার পথ ধরে ধীরে ধীরে নিচে নেমে এলেন। এই জায়গাটা একটু জংলা জংলা মতো হয়ে আছে। দুজনের পরনেই সম্পূর্ণ কালো পোশাক, মুখে মুখোশ, হাতে একটা করে ধারালো কুড়ুল। সমগ্র মহাবিহার পরিবেশ জুড়ে একটা ঠান্ডা বাতাস বহমান। তাদের মধ্যে একজন ফিসফিসিয়ে বলল, এই দাদা, তুই ঠিক জানিস তো ওই লোকটা এখানে আছে? হ্যাঁ, আমি কাল রাতেও ওকে এখানে আসতে দেখেছি। দেখে দেখে নেমে আয়। আরে আমি তো ভাবতেই পারছি না যে আমাদের কপালে ওই গুপ্তধন নাচছে। কথাটা দুর্লভ উৎফুল্ল হয়ে বলে উঠল। সাথে সাথে তার দাদা তাকে কষিয়ে এক থাপ্পড় মেরে দাঁত মুখ খিচিয়ে বলল, চুপ, আগে থেকে একদম লাফালাফি করবি না। এরপর শীর্ণ জলধারাকে পাশে রেখে নিচের ভূখণ্ডে নেমে এলো দুজনে। হঠাৎ তারা দেখল অদূরে জঙ্গলের মাঝে একটা প্রাচীন গুহার ভেতর থেকে হলদে আলোর মিহি আভা বেরিয়ে আসছে। বড়জনের মুখে একটা ক্রূর হাসি খেলে গেল। ভাইয়ের পিঠে চাপড় মেরে বলল, বলেছিলাম না, আমার নজর সালা শকুনের নজর, অত সহজে এড়ানো যায় না। ওই দেখ। তাহলে চল, শকুন যখন ছোমার। দুজনে হাঁটতে শুরু করলো জংলা ভূখণ্ডের মাঝে। দুপাশে বৌদ্ধ বিহারের উঁচু দেওয়াল খাড়া হয়ে তাদের দেখছে। পাশে এখনো তীর তীর করে সরু জলের ধারাটা বয়ে চলেছে। হাঁটতে হাঁটতে যখন তারা গুহার কাছাকাছি পৌঁছল, তখন একটা ভারী কণ্ঠে মন্ত্র আওড়ানোর শব্দ এলো। বাইরে থেকে দুজনে দেখল গুহার উল্টো দিকের দেওয়ালে আগুনের আলোয় তার বিশাল আকার ছায়া তৈরি হয়েছে। সুযোগ বুঝে দুজনে আড়াল থেকে বেরিয়ে সোজাসুজি এসে দাঁড়ালো ধ্যানরত লোকটার সামনে। লোকটার চেহারা দীর্ঘকায় পেশি বহু, মাথা থেকে দীর্ঘ বাদামি কেশরাজি ঘাড় অবধি পড়ে আছে। পরনে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গে একটা পাতলা কালো কাপড়। হঠাৎ করেই তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে উঠল, তুই তো রত্নাবলী শঙ্কর, তাই না? কিন্তু সামনে বসা দীর্ঘদেহী লোকটা চোখ খুললেন না। চারিদিকে একটা জমাট নীরবতা এবং আগুনের মর্মর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সে আবার চেঁচিয়ে উঠল, রে, কি হলো? কথা কানে যাচ্ছে না? তুই তো রত্নাবলী শঙ্কর। ধীরে ধীরে স্তিমিত চোখ খুললেন সামনে বসে থাকা লোকটি। দুজনকে অত্যন্ত শীতল দৃষ্টিতে গভীর পর্যবেক্ষণ করে অত্যন্ত শান্ত অথচ গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে তোমরা? কি চাও? আমরা যা চাই সেটা তো শরীরের ভেতরেই আছে, এই শূন্য লোকের গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন আমার শরীরের ভিতরে কি করে থাকবে? আমরা কি অতই বোকা নাকি? হ্যাঁ, এই বলে ফিক করে হেসে অন্য লোকটা নিজের কাঁধে ঝোলানো বস্তা থেকে বের করে আনলো একটা মোটা পুঁথি। প্রথম লোকটা সেটা নিয়ে তাড়াতাড়ি পাতা উল্টে একটা পাতায় থেমে সামনের দীর্ঘদেহী লোকটার দিকে এগিয়ে দিল। সাধক লোকটি দেখলেন তাতে লেখা, শূন্যলোক বিহারের অনাবিষ্কৃত গুপ্তধনের কোনো মন্ত্র হয় না। তার প্রধান চাবি বংশানুক্রমিক ভঙ্গিতে একটা ছদ্ম ভঙ্গির দ্বারা সুরক্ষিত রয়েছে। সেই চাবি স্বয়ং বংশের মূল কাণ্ডারির শরীরের অভ্যন্তরেই সুরক্ষিত। যে সেই সম্পদ পাবে তার ভাগ্যের চাকা ঘুরবে অতীব যোগ বলের মাধ্যমে। এটুকু পরেই তিনি আবারও মুখ তুলে চেয়ে মৃদু হেসে বললেন, তোমাদের কে বলল যে আমি সেই বংশের প্রদীপ? এই একদম নাটক মারবি না। আমরা সব খোঁজ নিয়েই এসেছি। রত্নাবলীর কাছেই সেই চাবি আছে। চুপচাপ ভালোই ভালোই সেই চাবি দিয়ে দে, নয়তো আমাদের নিজেদের মতো করে বের করতে হবে, আমি বলে দিলাম। তিনি ওদের দুজনের হাতের চকচকে কুড়ুল দেখলেন, তারপর মৃদু হেসে বললেন,
তোমরা তো বোকা নও বললে, হ্যাঁ? তাহলে এটুকু বুঝতে পারছো না, আমি প্রাণ থাকতে তোমাদের হাতে সেই চাবি কিছুতেই তুলে দেব না। ওই সম্পদ তোমাদের মতো লোকেদের হাতে কখনোই যাওয়া উচিত নয়। কথাটা শুনে দুজনেই সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। রত্নাবলী শঙ্কর দুহাত দুদিকে প্রসারিত করে চোখ বন্ধ করে বললেন, তোমরা তো আমায় মারতেই এসেছিলে, তাহলে আর অপেক্ষা কিসের? হ্যাঁ, মারো, মেরে শান্তি পাও, আর চাবিও নিজেই খুঁজে নাও। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে। এই বলে প্রথম লোকটা কুড়ুল হাতে এগিয়ে গেল ওনার দিকে। ওনার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মনে মনে মৃদু উচ্চারণ করলেন, জয় মা ভবানী, আমার আত্মত্যাগ যেন বৃথা না যায়। তিনি কথাটা বলতে বলতে লোকটা সজোরে কুড়ুলটা গেঁথে দিল তার গলায়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে তার চোখ মুখ ভিজিয়ে দিল। তার দেখা দেখি দ্বিতীয় লোকটাও কুড়ুলটা নিয়ে এলোপাথারি আঘাত করতে থাকলো তার শরীরে। মুহূর্তে শরীরটা নিথর হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। রক্তে ভেসে যেতে লাগলো সম্পূর্ণ জায়গাটা। ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহের মাংস চামড়ার মধ্যে দুজনে যেন কি একটা খুঁজতে লাগলো। আলু থালু ভঙ্গিতে খোঁজার পরেও যখন কিছুই পেল না, তখন দ্বিতীয় লোকটি বলে উঠল, দাদা, এ তো কিছুই নেই। তাহলে কি ওই লেখাটার অন্য কোনো মানে ছিল? না, আমার ক্যালকুলেশন এত ভুল হতে পারে না। এই চাবি ও নিজের শরীরের ভেতরেই লুকিয়ে রেখেছিল, কিন্তু যাবে কোথায়? দ্বিতীয় লোকটি আবার কিছু একটা বলতে যাচ্ছিল। এমন সময় দূর থেকে একটা পায়ের শব্দ শুনতে পেল তারা। সাথে সাথে দুজন দুটো বড় পাথরের আড়ালে চলে গেল। আরেকজন মুন্ডিত মস্তক লোক, পরনে গেরুয়া, তিনি অন্ধকার থেকে বেরিয়ে এলেন। শঙ্কর ঠাকুর, বলছি আপনাকে একটু। কথাটা বলতে বলতে যেই তিনি ভেতরে প্রবেশ করলেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আগুনের সামনে বিস্ফারিত দৃষ্টিতে রত্নাবলী শঙ্করের ছিন্ন ভিন্ন মৃতদেহটা ফ্যালফ্যাল করে ওনার দিকেই তাকিয়ে আছে। পাথরের আড়ালে থাকা দুজনকে তিনি দেখতে পেলেন না। কয়েক মুহূর্তের জন্য ওনার সমস্ত শরীরটা যেন স্তব্ধ হয়ে গেল। পালাতে হবে সেই স্বাভাবিক বুদ্ধিটাও হারিয়ে গেল তার। কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে থেকে তারপর তিনি একটু একটু করে পেছনে সরতে লাগলেন। ওনার হাত পা দিয়ে একটা হিমেল স্রোত যেন বয়ে গেল। এরপর সেখানেই হরহর করে বমি করে দিলেন তিনি। এমন বীভৎস রক্ত মাংস ঘিলুর দৃশ্যের মধ্যে নিজেকে ধরে রাখতে না পেরে পেট থেকে যেন অন্নপ্রাশনের ভাত উঠিয়ে আনলেন। কাস্তে কাস্তে একদলা চাপা রক্ত কষ বেয়ে মুখ থেকে বেরিয়ে এলো। তারপর তিনি আর সেখানে দাঁড়ালেন না। কোনো মতে টলতে টলতে ছুটতে ছুটতে গুহা থেকে বেরিয়ে গেলেন তিনি। ওনাকে বেরিয়ে যেতে দেখে তারা দুজন ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। প্রথম লোকটা মৃতদেহের দিকে বিরক্ত সহকারে তাকিয়ে একদলা থুতু ফেলে বলল, শালা এত রিস্ক নিয়ে এলাম, কোনো কাজের কাজই হলো না। এই শোন, কয়েকদিনের এই দিকে পাওয়া দেওয়া যাবে না। এই চল চল, কেটে পড়ি। দ্বিতীয় লোকটা সাথে সাথে যেদিক দিয়ে এসেছিল সেদিকেই পালাতে যাচ্ছিল। প্রথমজন খপ করে তার হাত ধরে বলল, পাগল নাকি? না না, ওই দিক দিয়ে আর যাওয়া যাবে না, এইদিকে পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে হবে। চল তাড়াতাড়ি। কিন্তু দাদা, গুপ্তধন? সময় বুঝে আবার ফিরবো, ওই জিনিস আমাদের কপালেই আছে। এখন চল চল, তাড়াতাড়ি চল। দুজন উল্টো দিকের পাহাড়ি পথ বেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকল। রাতের গাঢ় নিকষ অন্ধকারে শূন্যলোক বিহারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, যার সাক্ষী কেবল গুহা, বাতাস এবং সামনে প্রজ্বলিত আদিম উজ্জ্বল অগ্নি। নমস্কার, আমি এবং গপ্প থেকে
সৌভিক। অর্জুন সিরিজের রক্তচক্রনবীর গুপ্তধন গল্পটি আপনারা আগে নিশ্চয় শুনেছেন। আজ আপনাদের শোনাব এই সিরিজের দ্বিতীয় গল্প, লেখক অর্ণব ঘোষের কলমে শূন্য লোকের গুপ্তধন। আর যদি আপনারা এই সিরিজের প্রথম গল্প অর্থাৎ রক্তচক্রনবীর গুপ্তধন গল্পটি না শুনে থাকেন, তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই গল্পটি শুনে নিতে পারেন। তবে আজকের গল্প শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের 90% শ্রোতা বন্ধুরা আমাদের গল্প তো শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটি হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। তবে আর বেশি কাল বিলম্ব না করে শুরু করছি আমাদের বিশেষ নিবেদন, লেখক অর্ণব ঘোষের কলমে অর্জুন সিরিজের দ্বিতীয় গল্প, শূন্য লোকের গুপ্তধন। ইনট্যাকের হেড অফিসে বসে কফি খাচ্ছিল অর্জুন। শেষ রক্তচক্রনবীর কেসের পর থেকে তেমন কোনো ডিটেল কেস পায়নি সে, যাতে তাকে মাথা খাটাতে হয়। কয়েকটা পাতি কেস এসেছিল, সেগুলো তার সাবঅর্ডিনেট ট্রাই করে দিয়েছে। অঙ্কিতাও বেশ কিছুক্ষণ আগে অফিসে এসেছে। আজকে দিনটা শুরু থেকে লাইট ডে হয়ে আছে। তারপর এই বিকেলের সময় তো প্রায় কোনো কাজই নেই। খবরের কাগজটা নিয়ে বসে কফির কাপে চুমুক দিয়ে বলল, কতদিন হলো একটাও ভালো কেস আসে না, তো ভাল লাগে না। অর্জুন ফোন ঘাটছিল, তার দিকে মুখ না তুলেই বলল, একদিক থেকে তো ভালোই, তাই না? আমাদের কাছে কেস আসা মানেই তো কোনো সিরিয়াস ক্রাইম হওয়া। হ্যাঁ, সে একদিক দিয়ে ঠিক বটে, কিন্তু এইভাবে বসে থাকলে তো ব্রেনে জং পড়ে যাবে। তাহলে একটা কাজ কর, তোকে আমি কিছু কিছু সিচুয়েশন দেব, তুই সেগুলো সলভ করার চেষ্টা কর। কিরকম সিচুয়েশন? যেমন ধর, তুই একজনের বাড়ি গেলি, গিয়ে দেখলি সেই লোকটা ছাদের সিলিং থেকে ঝুলছে, দেহটা প্রায় পচে যেতে শুরু করেছে, জানলা খোলা, কিন্তু মজার বিষয় ঘরে কোনো চেয়ার, টেবিল, খাট, টুল কিছুই নেই, আর ছাদটাও বেশ ভালোই উঁচু। সারা ঘর খালি, কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলল এটা সুইসাইডই, মার্ডার নয়। তাহলে লোকটা অত উঁচুতে ঝুলল কি করে? অঙ্কিতা বেশ কিছুক্ষণ ভাবার চেষ্টা করল। বেশ কিছুক্ষণ ভাবার পরেও উত্তর যখন সে পেল না, তখন বলল, মাথায় আসছে না, বুঝতে পারছি না। কেন বল? মাথা খাটা, কিন্তু তার আগে এইটা দেখ। অর্জুন ফোনটা এগিয়ে দিয়ে অঙ্কিতাকে দেখালো একটা ফেসবুক ভিডিও। তবে গাইডলাইন্সের জন্য ভিডিওটাতে সেন্সিটিভ কন্টেন্ট ট্যাগ পড়ে গেছে। ওপরে ক্যাপশনে যিনি ভিডিও আপলোড করেছেন তিনি লিখেছেন, শূন্য লোকের বৌদ্ধ বিহারে অস্বাভাবিক হত্যা। এখানের এক প্রধান পুরোহিতকে ক্রমাগত কুরুল জাতীয় কিছু দিয়ে আঘাত করতে করতে তার দেহকে প্রায় ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। চারদিক রক্তে ভেসে ছয়লা। একজন সাধারণ নিঃসঙ্গ মানুষের উপর কার কিসের এত ক্রোধ থাকতে পারে? অঙ্কিতা ক্যাপশন পড়তে পড়তে নিজের মনে মনেই বলে উঠল, দিন দিন মানুষ কেমন যেন জানোয়ারের থেকে অধম হয়ে যাচ্ছে। সেসব তো হলো, কিন্তু আমার মনে হয় তোর পারফেক্ট ক্রাইম আমরা পেয়ে গেছি। মানে তুই বলছিস তুই এটা ইনভেস্টিগেট করবি? তুই জানিস তো কৃষ্ণেন্দু স্যার এখন এসব অ্যালাউ করবেন না। কেন বলতো? শেষবারের সময় থেকে যখন সত্যেন্দ্র স্যার মারা গেছিলেন, আমরা তো এসে রিপোর্টে লিখেছিলাম যে ওনার মারা যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু কৃষ্ণেন্দু স্যার তারপর থেকে কোনো ফিল্ড বেসড কাজকর্ম করতে দেন না। যেখানে লাইফ রিস্ক আছে সেখানে উনি পারমিশন দেন না। অর্জুন ফোনটা পকেটে ঢুকিয়ে কফির কাপে শেষ চুমুক দিয়ে বলে উঠল,
তাহলে এবারে সময় এসে গেছে কৃষ্ণেন্দু বাবুকে সমস্ত ঘটনা খুলে বলার। কিন্তু কি বলবি? ওটা অর্জুন স্পেশাল। এই বলে অর্জুন একবার চোখ টিপে চলে গেল। কাঁচের ঘরের ভেতর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে কিছু পেপার ওয়ার্ক করছিলেন কৃষ্ণেন্দু। বাইরে দরজায় টোকা পড়তে তিনি নিজেই উঠে দাঁড়িয়ে বললেন, ওহ অর্জুন, হ্যাঁ হ্যাঁ ভেতরে এসো। থ্যাংক ইউ স্যার। আসলে আপনার সাথে কিছু বিশেষ কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে? অর্জুন মুখে কোনো কথা না বলে সরাসরি ভিডিওটা খুলে ওনার দিকে এগিয়ে দিল। কৃষ্ণেন্দু লোকটা আসলে সত্যেন্দ্র স্যারের ভাই। নিজের দাদার মতো চৌখস তিনি একদমই নন, উল্টে বেশ গোবেচারা গোছের একজন মানুষ। অফিসের সব কাজে সই হয়তো ওনার পরে, কিন্তু সিদ্ধান্ত একরকম অর্জুন নিজেই নেয়। তিনি ভিডিওটা দেখে মুখ তুলতেই অর্জুন বলল, আমি আর অঙ্কিতা টিম নিয়ে ফিল্ড যেতে চাই। কৃষ্ণেন্দু বাবু একটু গলা খাকারি দিয়ে এক গ্লাস জল খেয়ে নিয়ে বললেন, দেখো অর্জুন, আমি তোমার কৌতূহলটা বুঝতে পারছি, কিন্তু আগের বার তো দেখলে বিষয়টা কি হলো। তাছাড়া পুলিশ তো দেখছে এই বিষয়টা। অঙ্কিতা বাইরে থেকে দেখল হঠাৎ অর্জুন নিজের জায়গা থেকে উঠে গিয়ে অত্যন্ত হাসি মুখে কৃষ্ণেন্দু বাবুর কাঁধে হাত রেখে কিসব যেন বোঝাচ্ছে। বেশ কয়েক মুহূর্তের মধ্যে কৃষ্ণেন্দু বাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তারপর তিনি ঘাড় নেড়ে সম্মতি দিলেন। অর্জুন হাসি মুখে যুদ্ধ জয়ের তৃপ্তি নিয়ে বাইরে এসে বলল, গেট রেডি ফর শূন্যলোক মহাবিহার। তুই ওনাকে কি এমন বললি যে উনি মেনে নিলেন? সেটা সিক্রেট থাক। ওই যে অর্জুন স্পেশাল। পরের দিন সকাল হতেই অর্জুন গাড়ি নিয়ে সোজা অঙ্কিতাকে পিক আপ করে নিল। গাড়িতে উঠে আর কাউকে দেখতে না পেয়ে অঙ্কিতা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো, আর কাউকে নিচ্ছি না আমরা? কেন, আমি আর তুই গেলে তোর কোনো আপত্তি আছে? না না, আপত্তি কিসের থাকবে? আমি বিষয়টা গোপন রাখতে চাইছি। আমরা যাচ্ছি সাধারণ ট্যুরিস্ট হিসেবে, তাই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট করলাম না আর। অঙ্কিতা হাসতে হাসতে কথাটায় সায় দিল। গাড়ি খুব দ্রুত বেগে চলতে লাগলো তাদের গন্তব্যের দিকে। পথে চলতে চলতে এক জায়গায় বিরতি নেওয়ার পর অবশেষে তারা যখন শূন্যলোক গ্রামের কাছাকাছি পৌঁছল, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। হোটেল থেকে আগেই সব বুক করা ছিল। নিজেদের আসল নাম পরিচয় দিয়েই চেকিং করলো তারা, শুধু পেশাটা গোপন রাখল। কিছু খাবার দাবার মুখে দিয়ে তারা এগিয়ে চলল মহাবিহারের উদ্দেশ্যে। পাথুরে রাস্তাটা শুরু হতেই আশেপাশে বেশ কয়েকটা দোকান চোখে পড়ল। অঙ্কিতা এত দোকান দেখে জিজ্ঞেস করল, ক্রাইম সিনে এত দোকানপাট কি করছে? সেটাই তো বুঝতে পারছি না, কোনো পুলিশ ব্যারিকেড পর্যন্ত নেই। অর্জুন দেখল মহাবিহারের বাইরের দেওয়ালের একপাশে গাছের ছায়ায় একজন বসে আছে। মণ্ডিত মস্তক, গোল নিটোল মুখ, পরনে গেরুয়া চেলির মতন অংশ। অর্জুন আর অঙ্কিতা সেদিকেই এগিয়ে গেল। ভদ্রলোকের বয়স আন্দাজ 30 থেকে 32-এর মধ্যে হবে। অর্জুন গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে ক্রাইম সিনটা কোথায়? আপনারা কি পুলিশের লোক? না না, আমরা ইন্ট্যাক্ট থেকে আসছি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ থেকে। খবর পেলাম এই মার্ডারটার বিষয়ে। ও, তাই দেখতে চলে এলেন নাকি ড্যাং ড্যাং করে? হ্যাঁ, না না, আসলে দেখুন, আমরা এখানে তো টাইম পাস করতে আসিনি। আপনি হয়তো শুনেছিলেন রক্তচক্র নবীর মন্দিরের ঘটনাটা। প্রখ্যাত আনন্দ গোস্বামী মারা গিয়েছিলেন। হ্যাঁ, সে শুনবো না কেন? ওনারই 2-3 জন ছাত্র গিয়ে ইনভেস্টিগেট করেছিল, তো তাতে কি হলো? একটু ভুল হলো, তারা কেউ ছাত্র ছিল না। এমনকি আনন্দ গোস্বামীকে পার্সোনালি কেউ চিনতও না। হ্যাঁ, একই লাইনের বলে উনি ফাদার ফিগার মতো ছিলেন। সে যাই হোক, তো সে দিয়ে কি হবে? তারা আসছে নাকি? অর্জুন নিজের আর অঙ্কিতার দিকে তর্জনী নির্দেশ করে বলল, তারা অলরেডি এসে গেছে। দনুজের মুখ থেকে তির্যক ভাবটা চলে গেলেও খুব একটা পরিবর্তন দেখা গেল না। শুধু সুরটা একটু নরম করে বলল, ও, আপনারাই তারা? আমি ঠিক চিনতে পারিনি। যাই হোক, আসুন, ভিতরে আসুন।
ক্রাইম সিন অনেক ভিতরে। আচ্ছা, আমি একবার ইন্সপেক্টরের সাথে কথা বলে আসি, যদি এখন পারমিট করে। কে আছেন ইন্সপেক্টর? রণজয় সেন। অর্জুনের মুখে একটা হাসি খেলে গেল। সে নিজের মনে মনেই বলল, রণজয়ের পোস্টিং এখন এখানে? ঠিক আছে, যান, একবার খোঁজ নিয়েই আসুন না হয়। দনুজ শঙ্কর ছোট্ট দরজা দিয়ে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করল। তারা দুজন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বসার জায়গায় গিয়ে বসল। তুই ইন্সপেক্টর রণজয়কে চিনিস নাকি? কলেজে একসাথে পড়েছি, তখন যোগাযোগ ছিল। পরে যেন শুনেছিলাম এইদিকে কোথাও পোস্টিং পেয়েছে। দুজন বসে বসে আরো কিছুক্ষণ কথাবার্তা বলছিল। হঠাৎ বাদ পড়ল একটা অজানা কণ্ঠ শুনে। লোকটা তাদের পাশেই বসেছিল। লম্বা, রোগা, ঢ্যাঙা, মুখটা সুচলো, শরীরের রং শ্যামলার চেয়ে কালো, চোখ দুটো ভেতরে ঢোকানো আর পুরো ফ্রেমের চশমা, আর তার হাতে ধরে থাকা স্ট্রেচার। সামনের উজ্জ্বল শ্বেতদন্ত বিকশিত করে সে বলল, আপনারা বাঙালি? হ্যাঁ। ও, আপনিও? হ্যাঁ, আমি আর আমার ভাই এসেছি ঘুরতে। আপনারাও কি ঘুরতে? হ্যাঁ, ঘুরতেই, কিন্তু ট্রেনে আসতে আসতে দেখলাম ফেসবুকে এখানে ওই টেরিবল ব্যাপারটা ঘটে গেছে। হ্যাঁ, আমি তো দেখলাম। পুরো যাতা অবস্থা মশাই, একেবারে পেট থেকে নাড়ি ভুড়ি, মাথার ঘিলু, গলার থেকে কণ্ঠনালী, কিছুই আর বাদ রাখেনি। থাক থাক, এত ডিটেলস লাগবে না। তো আপনি ভিতরে ঢুকেছিলেন নাকি? পুলিশ ঢুকতে দিচ্ছিল? না না, সে ঢুকতে দেবে কেন? তখনও তো পুলিশ আসেইনি। আমি তো প্রথম দেখলাম ঘটনাটা। আসলে ভোরবেলায় এই বিহারের দরজা খুলে দেওয়া হয়। আমি ওই একটু টাটকা বাতাস খেতে এখানে ঘুরতে এসেছিলাম আর কি। ভেতরে ঢুকে দেখি এই বীভৎস কাণ্ড। তখনই তাড়াতাড়ি বিহারের লোকজন ডাকলাম। আমি তো সেই পুলিশকে খবর দিলাম। আরে আমি তো ওই যার ভিডিও আপনারা দেখছেন, আমি সেই। অর্জুন তাড়াতাড়ি ফোন বের করে নিজের প্রোফাইলে সেভ করে রাখা ভিডিওটার অরিজিনাল পোস্টকারীকে দেখল। পুরো নাম লেখা নেই, তবে ভদ্রলোকের ছবি রয়েছে। নামের জায়গায় লেখা K.M। অর্জুন মুখ তুলে জিজ্ঞেস করল, KM? ইতিমধ্যেই দনুজ শঙ্কর ফিরে এলেন। অর্জুন বুঝল ভেতর থেকে ডাক এসেছে। তখনই ভদ্রলোক একইভাবে দাঁত বের করে হাসতে হাসতে বলল, কাঞ্চন, অধমের নাম কাঞ্চন মাইতি। ছোট দরজা দিয়ে তিনজন ঢুকতেই একটা অন্ধকার জগতে প্রবেশ করল বলে মনে হলো। মোবাইল বের করে ফ্ল্যাশ অন করতেই অর্জুন দেখল সেটা একটু ছোট পথের মতো। দুপাশে পাথরের দেওয়াল, মাঝে একটা ছোট্ট রাস্তা। হাঁটতে হাঁটতে ভেতরের দিকে এলে একটা উন্মুক্ত ফাঁকা প্রান্তর দেখা দিল। এখানে বেশ কয়েকজন গেরুয়া বসনধারী নানা বয়সের লোক নিজেদের ছোট ছোট টুলের ওপর একটা মোটা বই রেখে পড়াশোনা করছে। ভেতরে একটা চাপা অন্ধকারের আমেজ রয়েছে। এখানে বেশ কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে। এরপর আরেকটা ছোট পাথুরে দরজা পড়ল। এখান থেকে আবার শুরু হলো অন্ধকারের আরও এক জগৎ। তবে এবারে আর মোবাইলের ফ্ল্যাশ জ্বালতে হলো না, কারণ এখানে জায়গায় জায়গায় দেওয়ালের গায়ে মশালের মাথায় আগুন জ্বালানো আছে। অঙ্কিতা দেখল দেওয়ালের গায়ে নানা রকম ছবি আঁকা আছে। অনেকটা আদিবাসীরা যেমন গুহাচিত্র আঁকত ঠিক তেমন। তবে এখানে পার্থক্য হচ্ছে এই সব ছবি একই রকম। একজন বৃদ্ধ লোক আরেকজন যুবককে মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, আরেক হাতে কি একটা পাথর দিচ্ছেন। ব্যাস এইটুকুই। এই ছবিগুলো কিসের ছবি? ওগুলো আমাদের বিহারের পর্যায়ক্রমে রত্নাবলী হওয়ার চিত্র। এই যে বৃদ্ধ লোকটা, ইনি হলেন যিনি বর্তমানে রত্নাবলীর পদে রয়েছেন, আর যে যুবককে আশীর্বাদ দিতে দেখছেন তিনি ভবিষ্যতে রত্নাবলী হবেন। হাঁটতে হাঁটতে তারা তিনজন বেরিয়ে এলো একটা পাথরের বড় গুহার মুখ থেকে। এটা খুব সম্ভবত বিহারের উল্টো দিকের প্রবেশের একটা রাস্তা। এখান থেকে খাড়াই পথে নেমে গেছে কিছু সিঁড়ি, আর এক পাশ দিয়ে বয়ে গেছে তীর তীর করে একটা জলের ধারা। এখানেও জনাপাচেক উর্দি পরা পুলিশ দাঁড়িয়ে আছে। ওপর থেকে দেখল নিচে একটা গুহার সামনে
আরো কয়েকজন পুলিশ জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অর্জুন জিজ্ঞেস করলো, আচ্ছা, এই রত্নাবলী কি কোনো পদ? হ্যাঁ, বিহারের প্রধানকে আমাদের এখানে রত্নাবলী বলা হয়। আবার আশ্চর্যের কথা কি জানেন, যিনি মারা গেছেন ওনার আসল নাম রত্নাবলী শঙ্কর। আচ্ছা, মানে বাস্তবে তিনি মন্দিরের প্রধান ছিলেন না? না, উনি একটু অন্যরকম ছিলেন, আমাদের মধ্যে থেকে সবচাইতে আলাদা। নিজেকে আলাদা করে রাখতে পছন্দ করতেন। উনি এই প্রধানের চক্করে যেতেন না। অর্জুনের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে এসে তারা জঙ্গলের রাস্তা পেরিয়ে গুহার সামনে এলো। ইন্সপেক্টর রণজয় তাদের দেখেই এগিয়ে এলো। বেশ লম্বা চওড়া চেহারা, পরনে ফর্মাল ড্রেস, মাথার চুল ব্যাক ব্রাশ করা আর চোখে সানগ্লাস। অর্জুনকে দেখেই একটা মৃদু হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আরে বহু বছর পর দেখা হলো, কেমন আছিস? এই চলে যাচ্ছে কোনো মতে। আচ্ছা, আলাপ করিয়ে দিই, আমার কলিগ প্লাস বন্ধু অঙ্কিতা। আর অঙ্কিতা, ইনি ইন্সপেক্টর রণজয়। দুজন দুজনকে নমস্কার জানিয়ে আলাপ বিনিময় করল। অর্জুন জায়গাটা একটু ভালো করে ঘুরে নিয়ে জিজ্ঞেস করল, কি মনে হচ্ছে? বডির অবস্থা তো খুবই খারাপ ছিল, মাল্টিপল টাইম আঘাত করা হয়েছে। কুড়ুল বা হাঁসুয়া জাতীয় কিছু দিয়ে স্ট্যাব করা হয়। মোটিভ? নেগেটিভ। আর এখানেই বা উনি কি করছিলেন বলা সম্ভব নয়। বললাম না, উনি সবার থেকে আলাদা ছিলেন। উনি রোজ রাতে এখানে একাকী ধ্যান করতে আসতেন, প্রায় ঘন্টাখানেক থাকতেন এখানে, তারপর আবার বিহারে ফিরতেন। তাহলে যে খুনি, সে জানতো যে তিনি রোজ এখানে আসেন? এই কথাটা বাইরের অনেকেই জানে যে তিনি একটু অন্যরকম। তিনি আলাদা যে ওখানে ধ্যান করতে যান সেটাও অনেকেই জানেন, হয়তো ওখান থেকেই খোঁজ পেয়েছে। পসিবল। কিন্তু তাহলে এখানে এসে যদি মারতে হয়, তাহলে বলতে হয় রাতের অন্ধকারের কোনো ট্যুরিস্ট কোনোভাবে ভিতরে ঢুকে এখানে এসে ওনাকে মেরে যায়। আর দেহ দেখে মনে হচ্ছিল সে যেন কিছু একটা খুঁজতে চেয়েছে। কি, দেহের ভিতরে? হ্যাঁ, কারণ বডি অর্গান প্রায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই অনেকটা জামা কাপড় আর ডাইয়ের মধ্যে কোনো একটা জিনিস খুঁজলে যেমন হয়, ঠিক তেমন। ঠিক আছে, বুঝেছি, কিন্তু কি খুঁজতে পারে? আমার মনে হয় ওই জিনিসটার জন্যই খুন হয়েছেন, এছাড়া আর তো কোনো মোটিভ দেখছি না। একাকী একটা সাধক গোছের মানুষের কাছে কী বা থাকতে পারে? আচ্ছা, আপনার নামটা কি জানো? দনুজ শঙ্কর মিশ্র। হ্যাঁ, তো বলছি যে এই রত্নাবলী বাবুর কাছে কোনো গোপন জিনিস ছিল কি, যেটা বেশ মূল্যবান? না, ওনার কাছে এমন কোনো জিনিস তো থাকার কথা নয়। ঠিক আছে, রণজয়, জায়গাটা সিল করে দেয়। আর আমার মতে এখন নতুন ট্যুরিস্ট ঢুকতে না দেওয়াই ভালো। হ্যাঁ, সেটা করেই দিয়েছি। আচ্ছা, মৃতদেহ সবার আগে একজন ট্যুরিস্ট দেখেছিলেন, তাই না? বাইরে ওনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, ওই কাঞ্চন তো, ওই তো আমায় ফোন করেছিল। হঠাৎ তাদের কথোপকথনের মাঝে দনুজ শঙ্কর বলে উঠল, ওনাকে মৃত অবস্থায় প্রথম আমি দেখেছি মাঝরাতে, যখন আমি ওনাকে ডাকতে এসেছিলাম। কথাটা শুনেই ওরা দুজন একবার একে অন্যের দিকে তাকালো। ইন্সপেক্টর রণজয় এগিয়ে এসে বলল, তো তখনই পুলিশকে খবর দেননি কেন? আসলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। তাছাড়া ওরকমভাবে একটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকতে দেখে আমার শরীরও খারাপ হয়ে গিয়েছিল। দূর, কি আর বলবো। অর্জুন তাকে শান্ত করে একটু একটু করে এগিয়ে এলো দনুজ শঙ্করের দিকে। তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সে একটাই প্রশ্ন করল, আমার মনে হচ্ছে আপনি অনেক কিছুই জানেন, একটু খুলে বলুন তো, আপনাদের এই বিহারে কোনো গুপ্তধন সংক্রান্ত বিষয় আছে কিনা? দনুজ শঙ্কর দেখলেন একজন পুলিশ অফিসার আর দুজন ইন্ট্র্যাক মেম্বার হাঁ করে তার দিকে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তিনি মাথা নিচু করে কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় বিহারের ভেতর থেকে একটা বড় ঘন্টার ঢং ঢং শব্দ শুরু হলো। জমায়েতের ঘন্টার ধ্বনি প্রতিদিন এই সময় হয়। তিনি বলে গেলেন, আপনারা সন্ধ্যার দিকে আসুন, তখন সব বলছি। এই বলে তিনি দৌড় দিলেন মূল বিহারের দিকে। অর্জুন, অঙ্কিতা
আর ইন্সপেক্টর রণজয় অবাক হয়ে ওনার দিকে চেয়ে রইল। তারপর রণজয় বলল, ইনি অনেক কিছুই জানেন বলে মনে হচ্ছে। অনেক কিছু নাকি সব কিছু? ধীরে ধীরে দনুজ শঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অন্ধকারের আচ্ছাদনে মিলিয়ে গেল। বাইরে বেরিয়ে ওরা নিজেদের হোটেলের দিকে ফিরতে লাগলো। ইন্সপেক্টর রণজয় তাদের গাড়ি করে ছাড়তে চাইল, কিন্তু অর্জুন বলল, থাক থাক, তোকে আবার উল্টো রুটে আসতে হবে, আমি আরও হেঁটেই চলে যাচ্ছি। রণজয় বিষয়টা বুঝতে পেরে মুচকি হেসে চলে গেল। ওরা দুজন সবে হাঁটা শুরু করেছে, এমন সময় পেছন থেকে ডাক এলো, ও মশাই, ও মশাই, শুনছেন? ঘাড় ঘুরিয়ে দুজনেই পেছন ফিরে দেখল সেই খোড়া ভদ্রলোক এগিয়ে আসছেন। তার পেছন পেছন আরেকটা ছেলেও আসছে। ভদ্রলোক হাসতে হাসতে এসে তাদের সাথে চলতে চলতে বলল, এই আপনার সাথে তো ঠিকঠাক আলাপই হলো না। আমি কাঞ্চন, সেটা জানেন তো? এই হলো আমার ভাই, ওর নাম দুর্লভ। আপনারা? আমার নাম অর্জুন, আর ও অঙ্কিতা। আমরা তো সাধারণ ট্যুরিস্ট। এই না 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 না, একটু ভুল হলো। দেখুন, টুরিস্ট আমরা, কিন্তু আমাদের জন্য বিহারের সাধক আর পুলিশ নিজের থেকে এসে ব্রিফ করেন, এমনকি আর অন্য কোনো ট্যুরিস্টদের জন্য করেনি, কিন্তু আপনাদের করলো। আপনারা কারা? আসলে আমরা একটা অর্গানাইজেশন থেকে এসেছি, তাই আমাদেরকে একটু দেখতে দিল আর কি। ও আচ্ছা, বলছি কিছু বুঝতে পারলেন? অর্জুনের প্রথম কেমন একটা সন্দেহ হলো, লোকটা যেন একটু বেশি তাদের গায়ে পড়ে মিশতে চাইছে। কিন্তু হঠাৎই কি মনে হতে সে বলল, না, এখনো কিছুই বোঝা যাচ্ছে না, তবে ওই মন্দিরের ভিতরে একজন বললেন বিকেলে কি সব বলবেন, দেখি ওখান থেকে কোনো ক্লু পাই কিনা। অর্জুন দেখল ভদ্রলোক আর কোনো কথা বলল না, তবে কিছু একটা বলার জন্য উসখুস করছে। পেছনের ছেলেটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের তিনজনকে পরখ করে চলেছে। হঠাৎই আর উত্তেজনা ধরে রাখতে না পেরে সে বলে উঠল, আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আমরা আপনার সঙ্গে একটু থাকতে পারি? আমরা বলতে এই আমি আর আমার পিছনে ওই ভাই, ওই দুর্লভ, যার কথা বলেছিলাম আর কি। অর্জুন যেন এতক্ষণ এই জিনিসটারই অপেক্ষা করছিল। অঙ্কিতা তার হাত খামচে একবার কি সব ইশারা করল, কিন্তু অর্জুন তার দিকে ভ্রুক্ষেপ না করেই বলল, আপনারা এসব জিনিসে কেন ঢুকতে চাইছেন? আসলে আমরাই তো প্রথম দেখেছি, আর উনি এত বড় একটা বিহারের প্রধান বলে কথা, কৌতূহল তো হবেই। বলুন, কে করলো সেটা জানতে পারলে একটু মনটা হালকা হয় আর কি। অর্জুন এবারে দাঁড়িয়ে পড়ে হাত জোর করে মৃদু হেসে বলল, বিকেলে তৈরি থাকবেন, আমরা আসবো। অনেক ধন্যবাদ। এই এখন তাহলে আসি, আবার বিকেলে দেখা হচ্ছে। ভদ্রলোক স্ট্রেচার হাতে ঠকঠক করতে করতে এগিয়ে গেল। পেছন পেছন তার ভাইও গেল। অর্জুন পকেট থেকে একটা সিগারেট বের করতেই অঙ্কিতা ঝাঁঝিয়ে উঠল, এই, তুই হঠাৎ ওনাদেরকে আমাদের মধ্যে টানতে গেলি কেন রে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর? হুম, আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে, একটা রিস্ক খেললাম জাস্ট। মানে কিরকম সন্দেহ? সেটাই তো বুঝতে পারছি না, বিকেলে কিছু ক্লিয়ার হয় কিনা দেখি। তবে আপাতত আমাদের কয়েকটা পয়েন্ট নোট ডাউন করতে হবে। অঙ্কিতা তাড়াতাড়ি নিজের ফোন বের করে নোটস খুলে লিখতে শুরু করলো। অর্জুন মস্তিষ্কে সিগারেটের ধোঁয়া দিয়ে বলা শুরু করলো, 1, মাঝরাতে হত্যা, প্রথম নীরব সাক্ষী দনুজ শঙ্কর মিশ্র, লোকটা একটু চাপা। 2, রত্নাবলী একটা পদের নাম, যিনি মারা গেছেন তার নামও রত্নাবলী। 3, খুনি কিছু খোঁজার চেষ্টা করেছে, গুপ্তধনের কোনো ঘটনা থাকতে পারে। 4, কাঞ্চনবাবু কি করে বুঝলেন যে উনিই প্রধান পুরোহিত? অত সকালে ওই দুই ভাই ওই রাস্তায় কি করতে গিয়েছিলেন? আর শেষ সব থেকে বড় পয়েন্ট হলো ওনাদের দুজনের আসল উদ্দেশ্য কি। ব্যাস, আপাতত এই কটাই। হাঁটতে হাঁটতে দুজনে নিজেদের হোটেলের দিকে চলতে থাকলো। কয়েকটা চেনা পাখির দল মাথার উপর দিয়ে উড়ে গেল।
ক্রমে দুপুরের চড়া রোদ পেরিয়ে বিকেলের মৃদু আলো তির্যক হয়ে পড়তে শুরু করল। অর্জুন আর অঙ্কিতা মৃদু পায়ে হাঁটতে হাঁটতে আবার বিহারের উদ্দেশ্যে এলো। একটা চায়ের দোকান থেকে চা খাচ্ছিল এমন সময় অঙ্কিতা দেখল দূর থেকে কাঞ্চনবাবু আর তার ভাই দুর্লভ আসছে। অঙ্কিতা বিরক্তি নিয়ে বলল, ওই যে আসছেন দুই মক্কেল। একটা বিষয়ে খটকা অ্যাড করতে হবে। ওই কাঞ্চন লোকটা কি সত্যিই খোঁড়া? কেন বলতো? খোঁড়া হলে স্ট্রেচারে জোর পড়বে বেশি, পায়ে কম, মানে স্ট্রেচার টেনে নিয়ে যাবে পাকে। কিন্তু লোকটাকে মাঝে মধ্যে দেখে মনে হয় উনি পা দিয়েই স্ট্রেচার টেনে আছে। অঙ্কিতা এবার ভালো করে লক্ষ্য করে দেখল, সত্যি মাঝে মাঝে তাই মনে হচ্ছে। তাহলে কি লোকটা খোঁড়া নন, শুধু নাটক করছে? খোঁড়া হওয়ার নাটক, কিন্তু কেন? এসব ভাবতে ভাবতেই কাঞ্চন তাদের সামনে হাসতে হাসতে এসে বলল, যাক, আমি ভাবলাম হয়তো দেরি করে ফেললাম। কৌতূহল মানুষকে খুব একটা দেরি করায় না। চলো। চারজন একসাথে ভেতরে ঢুকল। দেখল ইন্সপেক্টর রণজয় আগে থেকেই পৌঁছে গেছে। তারা হাঁটতে হাঁটতে যে জায়গায় সকালে সকলকে পড়াশোনা করতে দেখেছিল সেখানে এসে হাজির হলো। একটু পরেই দনুজ শঙ্কর সেখানে উপস্থিত হলেন। তারপর সকলকে নিয়ে তিনি মূল বিহারের অভ্যন্তরে নিজের কক্ষে এলেন। ছোট্ট ঘর, একজনের থাকার জন্য উপযোগী। একপাশে একটা ছোট্ট চৌকির মতো, একপাশে একটা বড় কুঁজো, আর পড়াশোনা করার জন্য একটা টেবিল দেওয়া। খাটের পাশে একটা জানালা। সন্ধ্যার ধূসর অন্ধকার নামতেই তিনি লণ্ঠনটা জ্বালিয়ে দিলেন। তারপর সবার সামনে বসে প্রত্যেককে একবার ভালো করে দেখে নিয়ে অর্জুনকে জিজ্ঞেস করলেন, এই বাইরের দুজনের সামনে সবকিছু বলা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, ওনারাই তো সব খবর দিয়েছেন, এটুকু জানার অধিকার ওনাদের আছে। ঘর জুড়ে একটা চাপা উত্তেজনার আবহাওয়া বিরাজ করছে। একটু গলা খাকারি দিয়ে তিনি বললেন, আসলে খুব সম্ভবত খুনি চাবি খুঁজতে চেয়েছিল। কিসের চাবি? দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা, আমাদের নিজেদেরই চোখের আড়ালে রাখা। একমাত্র একজনই জানে যার হদিশ, এই শূন্যলোকের গুপ্তধনের। কথাটা শুনেই প্রত্যেকের মুখে স্তম্ভিত হওয়ার ভাব লক্ষ্য করা গেল, শুধু অর্জুনের বাদে। সে কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার এক গুপ্তধনের কাহিনী। ঘটনাটা আজ থেকে 400 বছর আগের। তখন এই শূন্যলোক বিহার পুরোপুরি তৈরি হয়নি, তাই কয়েকজন সাধক নিজেদের মতো একটা মঠ বানিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু তখনও ওনাদের কোনো স্থায়িত্ব ছিল না। কেউ কেউ মঠে থাকতেন, বাকিরা নিজেদের মতো ঘুরে বেড়াতেন। এই এখন মঠে যে এত লোক দেখা যাচ্ছে, তখন তো এত লোক ছিলই না। তবে একটা ঘটনার পর থেকেই এই মঠের ইতিহাস পুরো বদলে যায়, আর মঠ থেকে বিহার তৈরি হয়। সময়টা 1625 সন। তখন এই মঠের প্রধান ছিলেন বেদমণি শর্মা। একদিন বেশ ভোরবেলা নাগাদ মঠে এলেন একজন ভদ্রলোক। তিনি মঠের বাইরে একজন বাচ্চাকে দিয়ে ওনাকে ডেকে পাঠালেন আর বলতে বললেন, বেদমণি শর্মাকে বলবেন অসম থেকে বিশেষ সাহায্য প্রার্থী ওনার সাক্ষাতে অপেক্ষারত। অসম থেকে আগত শুনে তিনি তড়িঘড়ি অভ্যন্তর থেকে বেরিয়ে এলেন, কারণ তিনি নিজেই অসমের বৌদ্ধতন্ত্র ত্যাগ করে হিন্দু ধর্মে এসেছিলেন। বাইরে এসে দেখলেন ওনার পরিচিত এক মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছেন মঠের বাইরে, পরনে লম্বা নীলচে একটা জোব্বার মতো অংশ। তিনি বহুদিন পর ওনার সাক্ষাৎ পেয়ে বললেন, আপনি অকস্মাৎ এতদিন পর সুরেশ্বর বাবু, কোনো বিশেষ হেতু আগমন হলো বুঝি? সবকিছুই বুঝি মঠের বাইরে দ্বারস্থ করে শুনবেন? না না, অপরাধ মার্জনীয়। আপনি ভিতরে প্রবেশ করুন। ওনারা দুজন ভিতরে প্রবেশ করলেন। তখন আভ্যন্তরীণ অংশ বলতে কেবল ছোট ছোট 2-4টে একচালার ঘর ছিল। আর বেদমণি বাবার দৈহিক বর্ণনা দিতে গেলে বলতে হয়, একটা দীর্ঘদেহী মাঝবয়সী তান্ত্রিক, মাথায় কাঁচা পাকা চুল, মুখটা লম্বাটে, চোখে পুরু ফ্রেমের চশমা, পরনে গাঢ় রক্তাম্বর। একজন ছোট্ট মাটির পাত্রে চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে বেদমণি বাবু জিজ্ঞাসা করলেন, বলুন এবারে, সব কুশল মঙ্গল আছে তো রাজবাড়িতে? আগে না বেদমণি ঠাকুর, সবকিছু কুশল মঙ্গল না বলেই তো আপনার কাছে আসা। আপনি তো জানেন
মহারাজ ইন্দ্রবর্মনের বয়স হচ্ছে, তিনি আর যে কতদিন জীবিত থাকবেন সেটা বোঝাও সম্ভব হচ্ছে না। এদিকে রাজকুমার অহিন্দ্রবর্মন হয়তো আবার নিজের কাজ শুরু করেছেন। তার মানে তিনি আবার সেই একই কাজ শুরু করেছেন, আর তাই জন্যই রাজনের জীবন বিপন্ন হয়েছে। তাই আপনি আমার কাছে সাহায্যের জন্য এসেছেন, তাই তো? আপনি তো এই বিষয়ে অবগত রয়েছেন ঠাকুর, যে মহারাজ ইন্দ্রবর্মনের মৃত্যুর পর যদি ওই অহিন্দ্রবর্মন রাজ ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন, তাহলে প্রজাদের কীরকম দুরবস্থাটাই না হবে। আমি যথেষ্ট অবগত সেই বিষয়ে। আমার জীবনেও মহারাজের ভূমিকা অনেক, তাই আমি যাব। আর এইবার আমি শেষ বারের মতন যাব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, বলুন না, আপনার যে কোনো শর্ত বলুন। আপনার যে কোনো শর্ত তিনি মাথা পেতে নেবেন বলেছেন। না, তবুও শর্ত শোনার পরেই এই আশ্বাস দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। এতে দুই পক্ষেরই সাম্যতা বজায় থাকে। আমি চাই মহারাজ নিজের কুপুত্রের উপর থেকে অপত্য স্নেহের আচ্ছাদন সরিয়ে তবেই আমায় নিযুক্ত করুন, কারণ এই আমার শেষ যাওয়া। তাই এরপর যদি কোনো বিপদের আগমন হয়, তখন কিন্তু আমি বারংবার উপস্থিত হতে পারবো না। এই শর্ত শুনে সুরেশ্বর বাবুও একটু চুপ করে গেলেন, কারণ মহারাজ ইন্দ্রবর্মন অত্যন্ত স্নেহ করেন অহিন্দ্রবর্মনকে। তারই সুযোগ নিয়ে অহিন্দ্রবর্মন যেন তেন প্রকারেণও নিজের পিতাকে হত্যা করে ওনার সিংহাসনের দাবিদার হতে চান। এর আগেও 4 বার এই একই জিনিস হয়েছে। বেদমণিবাবু দেখলেন সুরেশ্বরবাবু কেমন মৌনতা অবলম্বন করে রয়েছে, তাই তিনিই আবার মুখ খুললেন। আমায় বিস্তারিতভাবে বলুন, মহারাজের কি হয়েছে? একদিন সন্ধ্যের পর থেকে উনি নিজেকে বেশ দুর্বল অনুভব করতে শুরু করেন। আমরা রাজকবিরাজকে ডেকে আনি। উনি মহারাজকে দেখে বললেন যে শরীরে কোনো রোগ নেই, হয়তো মানসিক ক্লান্তির জন্য দুর্বল লাগছে। তিনি আর বিশেষ কিছু বললেন না, উনি চলে গেলেন। কিন্তু আসল ঘটনা শুরু হলো পরদিন সকাল থেকে। তার পরের দিন সকাল থেকে শুরু হলো ওনার কাশি। সে যে কি কাশি ঠাকুর, আপনাকে কি বলবো, একেবারে মারণ কাশি। কাশতে কাশতে শেষ পর্যায়ে একদম ওনার মুখ থেকে নির্গত হতে থাকলো চাপ চাপ রক্ত। তবে আশ্চর্যের বিষয়, নির্গত রক্তের বর্ণ গাঢ় কালচে লালের পরিবর্তে একেবারে নীরস সাদা শ্বেত বর্ণ। বেদমণি শর্মা মনোযোগ দিয়ে সমস্ত কথা শুনে বললেন, আমি বুঝতে পেরেছি অহিন্দ্রবর্মন রক্ততন্ত্রের সাহায্য নিয়েছে। এক্ষেত্রে ওনার নিজের ওপর সন্দেহ পড়বে না এবং ওনার কার্য সম্পাদন হয়ে যাবে। হয়তো কোনো সাধক বা তান্ত্রিক গোছের কারোর থেকে অর্থের বিনিময়ে এই বিদ্যা উনি প্রয়োগ করিয়েছেন, অথবা নিজে শিক্ষা লাভ করে প্রয়োগ করেছেন। আমি আপনাকে অনুরোধ করব, যদি অন্তিম বারের জন্য একবার আপনার পদধূলি দেন, তবে উনি পুত্রস্নেহ ত্যাগ করতে পারবেন কি না সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তবু আমি আপনাকে অনুরোধ করব, এই অন্তিমবার ওনাকে মুক্ত করুন, নয়তো প্রজাদের যে আর ঠিক রাখা যাবে না। আমাদেরও তো সব কিছু সামলানোর জন্য একটু সময় চাই, সেই সময়টুকুও তো আমাদের পাওয়া প্রয়োজন। বেদমণি শর্মা চা পান শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা কিন্তু কোনো চিরস্থায়ী সমাধান নয় সুরেশ্বর বাবু। আমি জানি, কিন্তু তবুও আমি আপনাকে বিনীত অনুরোধ করব, এই শেষবারের জন্য যদি আপনি কিছু একটা করেন। আর আমারও মনে হয় যে মহারাজ নিশ্চয়ই কিছু বিকল্প ভেবে রেখেছেন। বেশ, আমরা আজকের দুপুরের মধ্যাহ্ন ভোজনের পরেই রওনা দেব। আপনি অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত বোধ করছেন, হয়তো একটু বিশ্রাম গ্রহণ করুন। এই বলে বেদমণিবাবু চলে গেলেন। সুরেশ্বরবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বিশ্রামে বসলেন। দুপুরে খাওয়ার পর ওনারা যাত্রা শুরু করলেন। পৌঁছতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে গেল। ওনারা যখন রাজবাড়ি পৌঁছলেন, তখন দেখলেন মহারাজ ইন্দ্রবর্মনের অবস্থা অত্যন্ত সঙ্গীন। ওনার শরীর প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে,
কেউ যেন সমগ্র শরীর থেকে জীবনী শক্তি শুষে নিয়েছে। বেদমণি শর্মা ওনার মাথার সামনে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলেন, শরীর কি খুব দুর্বল লাগছে মহারাজ? রাজা ইন্দ্রবর্মন চোখ খুললেন। প্রথমে দৃষ্টিটা অত্যন্ত ঝাপসা হয়ে এলো, ধীরে ধীরে চোখের সামনের মুখটা বুঝতে পারলেন। এবার ওনার মুখে একটা কাষ্ঠ হাসির রেশ ফুটে উঠল। তিনি অত্যন্ত কাতর কণ্ঠে বললেন, ঠাকুর, ঠাকুর, আপনি যে হাসবেন আমার বিশ্বাস ছিলই। আপনি কি এখনো তাকে ক্ষমা করবেন মহারাজ? আপনি তো আর সন্তানের পিতা হননি, তাহলে বুঝতেই পারতেন পিতা হিসাবে সন্তানের প্রতিটা ভুলকে কিভাবে ক্ষমা করে এগিয়ে যেতে হয়। কিন্তু এইভাবে তো খুব বেশি দূর সম্ভব নয়। এর ফলে তো আপনার রাজত্বের উপরেও এর প্রভাব পড়বে। ইতিমধ্যে পড়া শুরু করেছে বেদমণি ঠাকুর, কিন্তু আমি তো নিজের হাতে নিজের বংশের প্রদীপকে আর শেষ করতে পারি না। অথচ আমি জানি আমার চলে যাওয়ার সাথে সাথে একটা বিশাল ঝড় আসবে এই রাজ্যের উপর। সেটা সামাল দেওয়ার জন্য আমার সন্তান অহিন্দ্র প্রস্তুত নয়, এমনকি আমার প্রজারাও নয়। তাই আমার সেটাই সামাল দেওয়ার মতো সময়টা প্রয়োজন। আপনি শুধু সেটুকু সময় আমার করে দিন, আমি তার ব্যবস্থা করেই যাব। আপনি শুধু আমায় সেইটুকু সময় করে দিন। আপনি কি আর আপনার রাজত্ব রাখতে পারবেন? এই এত বড় সাম্রাজ্য, এসবের কি পরিণতি হবে শেষমেশ? আমি তার ব্যবস্থা করেই যাব, আপনি শুধু আমায় সেইটুকু সময় করে দিন। বেশ, আমি আজকে রাতেই মহারক্ত যজ্ঞ করে আপনাকে রোগ মুক্ত করছি। তবে এরপর কিন্তু মহারাজ আমার পক্ষে আর আপনার কাছে আসা সম্ভব হবে না। মহারাজ ইন্দ্রবর্মন ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন তিনি সেটা জানেন। সেদিন রাতেই গোপনে মহারাজের কক্ষেই মহারক্ত যজ্ঞের আয়োজন শুরু করা হলো, যাতে অহিন্দ্রবর্মন কোনো কিছু আঁচ না করতে পারে। সেদিন সারাদিন কিছুই গ্রহণ করলেন না বেদমণি শর্মা। রাতে পুজোর সকল সরঞ্জাম এবং রাজা ইন্দ্রবর্মনের শরীরের রক্ত নিয়ে মধ্যরাতে তিনি যজ্ঞে বসলেন। সাথে এনেছেন ধূপ, সরিষার তেল, শুকনো লঙ্কা, হলুদ, চন্দন আর সিঁদুর। সব মিলিয়ে এ যেন মহাযজ্ঞের আয়োজন। ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেখানেই বিড়বিড় করে অদ্ভুত মন্ত্র আওড়াতে আওড়াতে পুজো করছেন বেদমণি শর্মা। এদিকে সারা ঘর ধোঁয়ায় ভরে গেল মুহূর্তের মধ্যে। মহারাজ ইন্দ্রবর্মন প্রচণ্ড কষ্টে কাঁচতে শুরু করলেন, ওনার দম আটকে আসতে শুরু করল। তখন একটু একটু করে বেদমণি শর্মা ওনার রক্ত আগুনে দিতে শুরু করলেন। সাথে সাথে আগুনের জ্বলন্ত ভাবটা ধীরে ধীরে কক্ষের মাথা স্পর্শ করল। তার উজ্জ্বল হলদে বর্ণ একটু একটু করে লালচে হয়ে উঠতে থাকলো। আগুন থেকে নির্গত ধোঁয়া ক্রমশ ধূসর থেকে লালচে হয়ে আসছে। আর সাথে সাথে মহারাজ ইন্দ্রবর্মনের কাশির সাথে বেরিয়ে এলো চাপ চাপ রক্ত। তবে এবারে আর সাদা থকথকে রক্ত নয়, তরল কালচে লাল রক্ত। সেটা দেখার সাথে সাথেই সুরেশ্বর বাবুর মুখে একটা মৃদু চাপা হাসি খেলে গেল। ক্রমে বেদমণি শর্মা একটু একটু করে ওনার মন্ত্র উচ্চারণ স্তিমিত করতে করতে স্তব্ধ হলেন। ফুল আর ছাই মেশানো জল দিয়ে যজ্ঞের আগুন নেভালেন। তারপর একটু একটু করে রাজার কাছে এলেন। মহারাজের কাশি তখনও থামেনি। কাশির সাথে সাথে এখনো চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। তিনি মহারাজের মাথায় হাত রেখে বললেন, মহারাজ, আমি আমার কর্তব্য করেছি, আপনাকে সুস্থ করে তুলেছি, কিন্তু এবারে আপনি আপনার সাম্রাজ্যকে কিভাবে রক্ষা করবেন সেটা আপনি দেখুন। আমি আপনার থেকে বিদায়ের অনুমতি চাই। মহারাজ আরো বেশ কিছুক্ষণ কাশি কেশে অবশেষে একটু শান্ত হলেন। ওনার শরীর এখনো বেশ দুর্বল দেখাচ্ছে। নিজের বালিশে হেলান দিয়ে তিনি অত্যন্ত ঢুলু ঢুলু চোখে বেদমণি বাবুকে কাষ্ঠ কণ্ঠে বললেন, ঠাকুর, ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু কিন্তু আজকেই আপনাকে যেতে দিতে পারি না। আপনি এতদিন পর এলেন, আমি একদিন আপনাকে আমার রাজসভায় অতিথি হিসেবে পেতে চাই। আমার অনুরোধ আপনি রাখবেন তো? বেদমণি শর্মা আপত্তি করলেন না। সুরেশ্বর বাবু ওনাকে ওনার থাকার ঘর দেখিয়ে দিলেন। তিনি সারাদিন একরকম খাওয়া দাওয়া
আর বিশ্রামের মধ্যেই কাটালেন। তবে রাজবাড়িতে একবারের জন্য মহেন্দ্র বর্মনকে দেখতে পেলেন না। ঠিক রাত হতেই তিনি নিজের ঘরে বসে লণ্ঠন জ্বালিয়ে পড়াশোনা করছিলেন। এমন সময় ওনার দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখলেন সুরেশ্বরবাবু দাঁড়িয়ে আছেন। মহারাজ আপনাকে ডাকছেন বেদমণি বাবু, আপনি একবার আমার সঙ্গে অন্দরমহলে চলুন। বেদমণিবাবু কোনো প্রশ্ন না করে ওনার সাথে চলতে লাগলেন। চলতে চলতে জিজ্ঞাসা করলেন, কোনো বিশেষ কারণবশত ওনাকে আহ্বান করা হয়েছে বুঝি? সে জানি না, তবে প্রয়োজনীয় কিছু একটা সেটা বেশ বুঝতে পারছি। কারণ রক্ততান্ত্রিক শ্রী অগ্নিশ্বর মৈত্র মহাশয় এসেছেন। এ উনি? উনি মহারাজের গুরুদেব এবং এক উচ্চস্তরের তিব্বতীয় তান্ত্রিক। চলুন চলুন, আপনি দেখলেই বুঝতে পারবেন। দুজনেই আর কোনো কথা না বলে মহারাজের ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন একজন দীর্ঘদেহী তান্ত্রিক বসে আছেন। বয়স আন্দাজ ৮০-র কাছাকাছি হবে, তবে চেহারায় এখনো জৌলুস রয়েছে। বুদ্ধিদীপ্ত চোখে শানিত দৃষ্টি, মুখভর্তি দাড়িগোপ সমেত আচ্ছাদিত এবং লম্বা শ্বেত কেশরাজি ঘাড় অবধি নেমে এসেছে। পরনে গাঢ় কৃষ্ণাম্বর। ওনারা দুজন মহারাজকে প্রণাম করে তান্ত্রিকের মুখোমুখি বসলেন। দুজন দুজনকে তীব্রভাবে পর্যবেক্ষণ করে নিলেন। মহারাজের শরীর এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে। তিনিই প্রথম নীরবতা ভঙ্গ করলেন। আপনাদের দুজনকে দুজনের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন বেদমণি শর্মা, একাধারে তন্ত্রজ্ঞ আবার মহৌষধীয় বিশেষজ্ঞ। আর ঠাকুর, ইনি হলেন রক্ততান্ত্রিক অগ্নিশ্বর মৈত্র। আজ এক বিশেষ কারণে আমি আপনাদের দুজনকে একসাথে ডেকেছি। আমি মহারাজ হওয়ার সুবাদে এই সাম্রাজ্য আমি এক অযোগ্য উত্তরসূরির অধীনে দিয়ে যেতে পারি না। তাই আমি স্থির করেছি আমার রাজকোষের সকল অর্থ, সকল সম্পদ আমি আপনাকে দিয়ে যাব বেদমণি ঠাকুর। কথাটা শোনা মাত্রই বেদমণি ঠাকুর চমকে উঠলেন। এতটা বাড়াবাড়ি হয়তো তিনি আশা করেননি। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়েই মহারাজ বলে চললেন, আমি চাই আপনি আমার মঠের কোনো এক গুপ্ত অংশে এই সুবিশাল সম্পদ গোপনে রাখুন এবং এক্ষেত্রে আপনাকে অগ্নিশ্বর ঠাকুর সাহায্য করবেন। এইবার প্রথম মুখ খুললেন অগ্নিশ্বর মিশ্র। তিনি হাত তুলে সকলকে স্তব্ধ করে বললেন, আমি আপনাকে এই সুবিশাল সম্পত্তি গোপন রাখার এক বিশেষ প্রক্রিয়া জানিয়ে দেব। আপনি তন্ত্রজ্ঞ তো, তাহলে আপনি এর ব্যবহার করতে পারবেন। আমি আপনার কথা মতো সকল কাজ করতে রাজি আছি। আজ মধ্যরাতে আপনি আমার কাছে আসবেন। আমি কেল্লার পিছনের জঙ্গলে আপনার অপেক্ষা করব। রাজন, আমি আজ আসলাম। এই বলে অগ্নিশ্বর মিশ্র উঠে চলে গেলেন। তিনি যেন আঁধির মতো ঘর থেকে বেরিয়ে গেলেন। সমগ্র ঘরে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে। বেশ কিছুক্ষণ পর বেদমণি ঠাকুরও ঘর থেকে বেরিয়ে গেলেন। মাঝরাতের একটু আগে থেকেই আকাশ জুড়ে ঘন মেঘের দল গর্জন শুরু করল। কিন্তু কথা মতো বেদমণি ঠাকুর মাঝরাতের একটু আগেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে হাঁটতে হাঁটতেই ওনার মাথায় টিপটিপ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হলো। তিনি যখন জঙ্গলের ভিতর প্রবেশ করলেন তখন মোটামুটি ভালো মতো বৃষ্টি পড়া শুরু হয়েছে। একটু দূর থেকেই তিনি দেখলেন একটা হলদে লালচে আভা আসছে। হাঁটতে হাঁটতে সেদিকেই এগিয়ে গেলেন। উঁচু উঁচু গাছের মধ্যে দিয়ে যেটুকু সম্ভব নিজেকে ভেজার হাত থেকে রক্ষা করে এগোচ্ছিলেন। আলোর কাছাকাছি এসে দেখলেন একটা ছোট্ট মতো তাঁবু করা, তার ভিতরে মৃদু আঁচে আগুন জ্বলছে, আর তার সামনে বসে আছেন অগ্নিশ্বর ঠাকুর। তিনি ভিজতে ভিজতেই ওনার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, ভিতরে আসুন, অগ্নির তাপে নিজেকে শুদ্ধ এবং শুষ্ক করুন। কোনো প্রশ্ন না করেই তিনি তাঁবুর ভিতর প্রবেশ করলেন। অগ্নিশ্বর তান্ত্রিক চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলেন। তারপর আগুনের ভিতর থেকে হাত ঢুকিয়ে কি যেন একটা জিনিস বের করে আনলেন। তারপর সেটা পাশের একটা জলের পাত্রে শোধন করিয়ে এগিয়ে দিলেন বেদমণি বাবুর দিকে। তিনি দেখলেন ওনার হাতে একটা লাল সুতো আর একটা কালচে পাথর রয়েছে। পাথরটা খুব একটা বড় নয়। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অগ্নিশ্বর ঠাকুর বললেন,
এই দুই জিনিস একে অন্যের পরিপূরক। এখানে এই সুতো হলো বন্ধনী, আর এই পাথর হলো বন্ধনীর ধারক। এখন আমার কি করণীয় ঠাকুর? আপনি আপনার সুবিধে মতো কোনো গুপ্ত স্থানে এই সম্পত্তি লুকিয়ে তার বাইরে যে কোনো একটি প্রস্তর খণ্ডে এই সুতো বেঁধে দেবে। এই সুতো বন্ধনী। কোনো মানুষ এই সুতো না তো খুলতে পারবে, না এর বন্ধনী ছিন্ন করতে পারবে। কিন্তু তাহলে আমরা কি করে প্রয়োজনে প্রবেশ করব? ওই জন্যেই এই বন্ধনী ধারক দিয়েছি। এই ধারককে নিজের প্রাণ ভোমরা করে রাখবেন। এর সুরক্ষার দায়িত্ব আমি আপনাকেই দিলাম। আমার পূর্ণ বিশ্বাস আপনি এর যথাযথ মর্যাদা দেবেন। এই পাথর দিয়ে সুতোর উপর ঘষে 3 বার বীজ মন্ত্র জপ করলেই বন্ধনী ছিন্ন হয়ে যাবে। আর কি সেই বীজ মন্ত্র? অগ্নিশ্বর তান্ত্রিক খলখল করে হাসতে হাসতে বেদমণি বাবুর কাছে এসে ওনার কানে কানে ফিসফিস করে সেই মন্ত্র বললেন। তারপর পুনরায় আগুনের সামনে ফিরে এসে বললেন, কাল উষার প্রথম আলো নির্গমনের সাথে সাথে আপনি এই স্থান ত্যাগ করবেন, আর যতটা সম্ভব গোপনে ত্যাগ করবেন। বেদমণিবাবু পাথর আর সুতো নিজের পরনের কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নিয়ে বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে আবার রাজপ্রাসাদে ফিরে এলেন। পরের দিন কাক ভরে তিনি সব কিছু সাথে নিয়ে রওনা দিয়েছিলেন। তিনি এখানে আসার সাথে সাথেই শুনেছিলেন অহিন্দ্রবর্মন নাকি রাগে ক্ষোভে অন্ধ হয়ে সুরেশ্বর বাবু এবং পিতা ইন্দ্রবর্মনকে হত্যা করেছিলেন এবং নিজেই মসনদে বসে পড়েছিলেন। এরপর বেদমণি এক গুপ্ত স্থানে সেই সকল সম্পত্তি মন্ত্রপুত বন্ধনীর মাধ্যমে লুক্কায়িত করে রাখেন। আর তার বছর 5 মধ্যেই রাজা অহিন্দ্রবর্মন এর উজ্জ্বল জীবন যাপন এবং অতিরিক্ত বিলাসিতায় বর্মন বংশের মোর্চে ধরতে আরম্ভ করে এবং তার কয়েক মাসের মধ্যেই ওনার সাম্রাজ্য বিদেশি শক্তির আক্রমণে ধূলিসাৎ হয়ে যায় এবং আসাম থেকে বিলুপ্ত হয়ে যায় বর্মন রাজবংশের রাজত্ব। এক নাগারে ঘটনা বলা শেষ করে থামলেন দনুজশঙ্কর মিত্র। তিনি ঢকঢক করে বেশ কিছুটা জল খেয়ে আবারও বললেন, এরপর তিনি এসে প্রথম শিখিয়ে দিয়ে যান রত্নাবলী পদ্মভৈরব আচার্যকে। তিনি তো নিঃসন্তান ছিলেন, তাই নিজের শ্রেষ্ঠ এবং বিশ্বস্ত শিষ্যকে তন্ত্রজ্ঞ করে ওনাকে এই সম্পত্তির ভার দিয়ে যান। তিনি এরপর বংশানুক্রমিকভাবে সেই সম্পত্তির ভার দিয়ে যাচ্ছেন নিজেদের বংশের মধ্যে। বর্তমানে তার মালিক আমাদের প্রধান পুরোহিত রত্নাবলী রুদ্রভৈরব আচার্য। বাপরে, এ তো বিশাল ব্যাপার। তো এখন তিনি কোথায় আছেন? তিনি এখন নিজের গর্ভগৃহে আছেন। এত রাতে উনি দেখা করবেন না। আমি বড়জোর কথা বলে দেখতে পারি। কাল উষার লগ্নে আপনারা তার সাথে দেখা করতে পারেন। বেশ, তাহলে আপাতত আমরা আজকের মতো উঠি। রাতও হয়ে গেছে প্রচুর। সকলে উঠে দাঁড়ালেন। কেবল কাঞ্চনবাবু বসে রইলেন। ওনাকে বসে থাকতে দেখে অঙ্কিতা বলল, কি হলো? উঠুন, হোটেলে ফিরবেন তো? ভদ্রলোক বিড়বিড় করে মৃদু কণ্ঠে বললেন, ভুল ভুল, আর যাওয়ার কথা, আর কে চলে গেলেন, সবই নিয়তি। আমার তো মনে হয় দাদা, নিয়তির চেয়েও বিশ্বাস বড়। বিশ্বাসঘাতকতার দাম না দিতে হয় আমার। এ তো ঠিকই পাবে। এই জন্মের শাস্তি এই জন্মেই পেতে হবে। চলে আয়। ওনারা যে কি বললেন, বিশ্বাস নিয়তি, কারোর কোনো কিছুই মাথায় ঢুকল না। শুধু অর্জুনের ভ্রুকুচকে মাথার ভিতর কতগুলো পোকা হিজিবিজি কাটতে থাকলো। কাঞ্চনবাবু আর ওনার ভাই দুর্লভ দুজনেই এরপর কাউকে কোনো জবাব না দিয়ে সোজা বাইরে চলে গেলেন। তবে যাওয়ার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কাল সকালেও আমরা সঙ্গী হিসেবে থাকতে পারি তো? কেউ কিছু বলার আগেই হঠাৎ করে উত্তেজিত হয়ে অর্জুন বলে উঠল, নিঃসন্দেহে, আপনারা না থাকলে তো এত কিছু হতোই না। আপনাদের আসতেই হবে। অঙ্কিতা অর্জুনের এই মাত্রাতিরিক্ত অবগাহনে একটু স্তম্ভিতই হল। ওনারা হাসি মুখে বিদায় নিলেন। রাত হয়ে যাওয়ায় রণজয় তাদেরকে নিজেদের হোটেল অবধি পৌঁছে দিল। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। তবে অঙ্কিতা দেখল
অর্জুন রণজয়কে আড়ালে ডেকে কিসব যেন বলছে। রণজয় সবকিছু শুনে প্রথমে একটু অবাক হলো, তারপর কিছু একটা সম্মতি জানিয়ে চলে গেল। অঙ্কিতার কৌতূহল হলো বটে, কিন্তু মুখে কিছু বলল না। অর্জুনও নিজের থেকে কিছু বলল না তাকে। সেদিন রাতে বিশেষ কোনো ঘটনা ঘটল না, তবে শেষ দিকে ভোরবেলায় একটা বিশেষ ঘটনা ঘটল। অঙ্কিতা সবে ঘুম থেকে উঠেছে, সাথে সাথে একটা হিস হিস শব্দে তরাক করে ঘুমের ভাবটা কেটে গেল তার। শব্দটার উৎস খুঁজতেই চোখে পড়ল অর্জুনের খাটের পায়া বেয়ে উঠছে একটা সাপ। লিকলিকে ভঙ্গিতে শরীর পেঁচিয়ে সে উঠছে খাটের ওপরে। কয়েক মুহূর্তের জন্য মাথা কাজ করা বন্ধ হয়ে গেল অঙ্কিতার। সাপটা এবারে অর্জুনের একেবারে মাথার কাছাকাছি চলে এসেছে। শরীরের সকল শক্তি আর বোধ একত্রিত করে চিৎকার করল সে। মুহূর্তের মধ্যে অর্জুনের ঘুম ভেঙে উঠে বসল সে। সে দেখল তার মাথার কাছে ফনা তুলে দাঁড়িয়ে আছে একটা কালচে সাপ। সাথে সাথে দক্ষ সাপুরের মতো কায়দা করে সাপের মূল ঘেঁটিটা খপ করে চেপে ধরল সে। তারপর টেবিলে রাখা কাঁচের গ্লাসটার কাছে সাপটাকে নিয়ে গিয়ে তার সমস্ত বিষ বের করতে শুরু করল। অঙ্কিতা তখন ভয়ে কাঠ হয়ে বসে আছে। ইতিমধ্যেই অর্জুন আরও কয়েকটা জিনিস লক্ষ্য করে নিয়েছে। ঘরের জানালার একটা পাল্লা অল্প একটু খোলা। অঙ্কিতাকে একরকম ধমক দিয়েই বলল, হাঁ করে বসে না থেকে ওয়ার্ড বয়কে ডাক। অঙ্কিতা দ্রুত লাইট জ্বালিয়ে ওয়ার্ড বয়কে ডাকল। অর্জুন দেখল সাপটার গায়ের রং গাঢ় নীলচে কালো। বিষ বের করতে করতে সে বলল, অঙ্কিতা, দেখে যা, এই জিনিস ভালো মতো দেখার সুযোগ বারবার আসে না। ক্রেইট সাপ, কামড়ালে একটু একটু করে প্যারালাইসিস হয়ে মৃত্যু। ইন জেনারেল মানুষকে কামড়ায় না, কিন্তু এদের একটা অদ্ভুত নেশা আছে। মানুষকে ঘুমোতে দেখলে এরা ঘুমন্ত মানুষকে কামড়াতে পছন্দ করে। ঘুম ভাঙার আগেই ডিরেক্ট জমের বাড়ি। কাজেই আজ তুই না জাগলে হয়তো আমারও জাগা হতো না। চুপ কর, এসব বলিস না। কিন্তু এটা এমনি এমনি ঢুকলে কোথা থেকে? নিজের থেকে ঢোকেন, ঢোকানো হয়েছে। জানলার পাল্লা খোলা, এই সাপ ঢুকলে ফাঁক ফোকর দিয়ে ঢুকত। ইতিমধ্যে ওয়ার্ড বয় আসায় অর্জুন তাকে সাপটা ধরিয়ে বাইরে ছেড়ে আসতে বলে আর কাঁচের গ্লাসটা ফেলে দিতে বলে। সে চলে গেলে অর্জুন বলল, এ ঢুকিয়েছিল আন্দাজ করতে পারি। এখন চল, বেরোতে হবে। ভালোই হলো কোনটা ভেঙে গেল। অঙ্কিতা এসবের কিছুই বুঝতে পারছে না। সে আর কোনো উচ্চবাচ্য না করেই রেডি হতে থাকলো। রেডি হয়ে যখন আবার আগের দিনের জায়গায় এসে পৌঁছলো, তখন শুধু ভোরের আলো ফুটেছে পূবের দিক থেকে। সূর্যের দেখা তখনও মেলেনি, দোকানপাট কিছুই খোলেনি। হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। একটু পরেই কাঞ্চনবাবু আর তার ভাই দুর্লভ এলেন। দুজনেই অর্জুনদের দেখে একটু অবাক হয়ে দ্রুত সামলে নিয়ে বলল, কি সুপ্রভাত, এখনো একজন আসেননি দেখছি। ওনার আসতে একটু দেরি হবে, চলুন আমরা ভিতরে ঢুকি। কি রে, ইন্সপেক্টর রণজয় এখন আসবে না? না, ওকে কাল জিজ্ঞেস করেছিলাম, ও বললো একটা কাজ আছে। তাহলে তো আর অপেক্ষা করার কোনো প্রশ্নই নেই, চলুন এগোনো যাক। অঙ্কিতা এখনো কিছুই বুঝে উঠতে পারছে না। কিছু দূর এগোতেই ওনারা দেখলেন দনুৎশঙ্কর বিহারের বাইরে একটা বড় পাথরের ওপর বসে আছেন। ওনাদের আসতে দেখে তিনি করজোরে বললেন, আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসলে এত ভোরে তো বিহারের দরজা খোলে না, তাই আমি আগেভাগে উঠে খুলে রেখেছিলাম। এ কি, ওই আরেকজন আসেননি? না, ওনার কি একটা জরুরি কাজ পড়ে গেছে। আচ্ছা, আমরা আজকে রত্নাবলী ঠাকুরের সঙ্গে দেখা করতে পারবো তো? নিশ্চয়ই, আসুন, ভিতরে আসুন। কথা মতো সকলে ভেতরে প্রবেশ করলেন। মৃদু একটা আলোর আভা মিঠে ওমের মতো বিহারের প্রাঙ্গণে সরাসরি এসে পড়েছে। এবারে আর বাইরে যাওয়ার রাস্তায় না গিয়ে সোজাসুজি ভেতরের দিকে একটি লম্বা বারান্দা মতো জায়গায় এসে পড়লেন। এদিকের জায়গাটা বেশ ভেতরের দিকে, বিহারের বাকি অংশের থেকে একটু গুপ্ত করেই রাখা আছে বলাই ভালো। লম্বা পাথরের বারান্দার এই পাশে সারি দিয়ে ঘর, তবে কোনো ঘরের দরজাই খোলা নেই।
সবই বাইরে থেকে তালা মারা। অঙ্কিতা একবার জিজ্ঞেস করলো, এইসব ঘরে তালা মারা কেন? কেউ থাকে না? ওগুলো আমাদের রত্নাবলীর 10 অমূল্য রত্নের ঘর। তবে এখানে একটা অদ্ভুত বিষয় হলো, ওরা কখন যায় আর কখন আসে কিছুই বোঝা যায় না। আসলে এই দিকটায় বিশেষ কেউ আসে না, তো তাই ওরা কখন ঢুকছে বা বেরোচ্ছে কিছুই বোঝা যায় না। বিহারের ভেতরের লোকজনই বুঝতে পারে না? কাঞ্চনবাবু চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আজকে বিশেষ কোনো পুলিশি পাহারা দেখতে পেলেন না ওনারা। এরপর লম্বা বারান্দা শেষে একটা ঘর। এটা তুলনামূলক অন্য ঘরগুলোর থেকে বড়, অথচ তাকে খুব একটা বড়ও বলা যায় না। এই ঘরেরও বাইরে থেকে তালা বন্ধ। কাঞ্চনবাবু ভ্রু কুঁচকে বললেন, উনিও কি এখন নেই নাকি? না, উনি ধ্যানমগ্ন থাকেন। ওনাকে দর্শন করার অর্থ সাক্ষাৎ ব্রহ্মত্ব লাভ করা, তাই ওনার দরজা বাইরে থেকে বন্ধ থাকে। এই বলে তিনি দরজার পাশের দেওয়ালের নিচের অংশে পাথরের একটা হাতলের উপর চাপ দিলেন। সে সাথে দরজাটা একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরের অংশটা সম্পূর্ণ অন্ধকার। মাঝখানে একটা ছোট্ট আলোর মতো অংশ ওপরের ফাঁকা জায়গা থেকে পড়ছে, আর সেখানেই বসে আছেন একজন লোক। পেছন ফিরে থাকায় ওনার মুখটা দেখা যাচ্ছে না। সাথে সাথে অর্জুনরা ভেতরে প্রবেশ করল। রত্নাবলী, ওনারা এসেছেন আপনার সাথে দেখা করতে। তিনি কোনো উচ্চবাচ্য করলেন না, শুধু হাতের ইশারায় সামনে আসতে বললেন। একটু এগোতেই ওনারা বুঝতে পারলেন ভদ্রলোকের চেহারা দীর্ঘদেহী, লম্বা কালো চুল প্রায় কোমর অবধি এসে নেমেছে, ঊর্ধ্বাঙ্গ একটা লালচে উড়নি দিয়ে ঢাকা, আর নিম্নাঙ্গে পরনে লাল ধুতি জাতীয় কোনো বস্ত্র। ওনারা আস্তে আস্তে হেঁটে তার সামনে এলেন। এমন সময় হঠাৎ করেই একটা ধূসর ধোঁয়ায় চারদিক ভরে উঠতে থাকলো। অঙ্কিতা অর্জুন দুজনের সাথে সাথে মুখে রুমাল দিয়ে দিলেন, কিন্তু সেই ধোঁয়া প্রায় বিষাক্ত সাপের মতো তাদের নাকে মুখে প্রবেশ করলো। চোখ জ্বলে উঠল তাদের, দম বন্ধ হয়ে তিনজনেই কাশতে শুরু করলেন। হঠাৎ ওনারা দেখলেন রত্নাবলীর পেছনের দিক থেকে দুজন হাসতে হাসতে বেরিয়ে আসছে। একজন কাঞ্চনবাবু, আরেকজন ওনার ভাই দুর্লভবাবু। কাঞ্চনবাবু এখন আর স্ট্রেচার করে হাঁটছেন না, নির্বিকার ভঙ্গিতে সাবলীলভাবে হেঁটে আসছেন সামনের দিকে। দুজনেরই নাকে এক বিশেষ ধরনের মাস্ক পরা। অর্জুনকে দেখে বেশ অসহায় লাগলো। কাশতে কাশতে সে প্রায় বসে পড়েছে, চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। হয়তো মনে মনে পরাজয় স্বীকার করে নিয়েছে। এরপর দুজনেই নিজেদের জামার পেছনের দিক থেকে বের করে আনলো দুটো ধারালো কুঠার। কুঠারের গায়ে এখনো লালচে ছোপ ছোপ রক্ত লেগে আছে। কাঞ্চনবাবু হাসতে হাসতে বলল, আমাদের একটু ভুল হয়ে গেছিল। আপনাকে অশেষ ধন্যবাদ অর্জুনবাবু, আমাদের কাজটা এত সহজে শুধরে দেওয়ার জন্য। অতি কষ্টে অর্জুন বলল, তার মানে ওই রত্নাবলী শঙ্করকে তোরাই? কি আর করবো বলুন, পাপি পেটের প্রশ্ন। ইতিহাস সাধারণত পড়ি না, কিন্তু ওই কয়েকদিন আগে একটা পুরনো প্রবাসী পত্রিকা হাতে এলো। ওই আপনাদেরই ফিল্ডের লোক আনন্দ গোস্বামী, ওর থেকেই তো এই জায়গার কথা জানতে পারলাম। তারপর চলে এলাম দুই ভাই মিলে, কিন্তু তারপরেও একটু ভুল হয়ে গেল। ভুল রত্নাবলীকে আমরা হত্যা করলাম, কিন্তু এখন সেটাও দেখুন কি সুন্দর আপনার জন্য আমরা শুধরে নেব। এখন আমরা ঠিক রত্নাবলীকে হত্যা করব। ধন্যবাদ তো আপনার প্রাপ্য মশাই। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে। এমন সময় কোথা থেকে তাদের অট্টহাসির মাঝখান থেকে একটা পরিচিত কণ্ঠের ব্যঙ্গাত্মক হাসি ভেসে উঠল। তারা দুজন বেশ থতমত খেয়ে গেল। দেখল ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসছেন স্বয়ং রত্নাবলী। না না, এ তো রত্নাবলী নয়, এ তো ইন্সপেক্টর রণজয়। এতক্ষণ সেই বসেছিল রত্নাবলী সেজে। সমগ্র মুখটা সে একটা কালো কাপড়ে ঢেকে রেখেছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। দুই হাতে উঁচিয়ে ধরে রয়েছে দুটো বন্দুক।
হঠাৎ কোথা থেকে আরো অনেকগুলো শক্ত বুটের আওয়াজ শোনা গেল। পুলিশ ফোর্স চলে এসেছে। প্রত্যেকে একরকমের কালো মাস্ক পরে তাদের দিকে রাইফেল তাক করে আছে। কয়েকজন অর্জুন আর অঙ্কিতা আর দনুজ শঙ্করকে ধরে বাইরে নিয়ে গেল। ওই অতি ভক্তি চোরের লক্ষণ কথাটা শুনেছেন তো? ওটা একদম পারফেক্টলি আপনাদের জন্য ঠিকঠাক। এসব এসব কি হচ্ছে দাদা? এসব কি হচ্ছে? কি প্রমাণ আছে যে আপনি আমাদের অ্যারেস্ট করছেন? একটা তীর্যক বাঁকা হাসি দিয়ে রণজয় নিজের পোশাকের ভেতর থেকে বের করে আনলো একটা ছোট্ট টেপ রেকর্ডার। সেটা প্লে করতে একটু আগে বলা সব কথাগুলো হুবহু রিপিট হলো। এইটুকুতে চলবে তো? নইলে ওই কুড়ুলের রক্ত আর শঙ্করবাবুর রক্ত ম্যাচ করলেই তো 2 2 4 হয়ে যাবে। আশা করছি আমাদের পরিচিত হওয়ার সুবাদে আপনি আমাদের অত ঘাটাবেন না। এরপর কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের দুজনের হাতে হাত করা পড়ল। ভেবাচাকা খাওয়ার মতো করে দুর্লভ বেশ কয়েকবার ছটফট করল। পুলিশ তাদের নিয়ে বাইরে বেরিয়ে এলে কাঞ্চন আর চোখে একবার কাহিল হয়ে যাওয়া অর্জুনের দিকে ফিরল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আদা ফুরিয়ে গেলেও ঝাঁচটা কিন্তু একই থাকে। কথাটা মনে রাখবেন মধ্যম পাণ্ডব বাবু। অর্জুন কোনো উত্তর না দিয়ে হাতের ইশারায় বুঝিয়ে দিল তাড়াতাড়ি চোখের সামনে থেকে নিয়ে যেতে। অঙ্কিতা অজ্ঞান হয়ে পড়েছিল। তাকে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। সে তো পুরোদমে হতবাক হয়ে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তাদের সামনে হাসি মুখে এসে দাঁড়ালো ইন্সপেক্টর রণজয়। তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে অঙ্কিতা। তার পরনে এখনো সেই মেকআপ। একইভাবে হাসতে হাসতে সে বলল, কি রে, একদম চেনা যাচ্ছে না নাকি? এই গেট আপটা আমার সাথে একদম ফিট করে গেছে। আচ্ছা বলছি, এবারে একটু নকল ছেড়ে আমরা আসল রত্নাবলীর দর্শন চাই। দনুজ শঙ্করবাবু, আপনি আমাদের নিয়ে চলুন। আমায় সবার আগে বল, তুই সবকিছু বুঝলি কি করে? বিহারের বাইরে একটা বড় পাথরে বসে প্রশ্নটা করেছিল অঙ্কিতা। তার কাছে এখনো সবটা ক্লিয়ার নয়। এখন সকালের সূর্য মাথার উপর সাদাটে উজ্জ্বল হয়ে গেছে। অর্জুন একটা সিগারেট জ্বালিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, প্রথম সন্দেহ হয় যখন ভদ্রলোক নিজে ভিডিও করেন আর ক্যাপশনে লেখেন এই শূন্যলোক বিহারের প্রধান পুরোহিত খুন হয়েছেন। তিনি কি করে জানলেন যে উনি প্রধান পুরোহিত? আর যাই বা জানলেন, ভুল জানলেন। এরপর একে একে সব সূত্র মিলতে শুরু করেন। কি রকম সূত্র? উফ, বড্ড অধৈর্য তুই। কোনো সাধারণ যাত্রী বা পরিদর্শক হলে বিহারের বাইরের অংশে কেন যাবে? তবে এখানে আরও একটা বিষয় খুঁটিয়ে দেখতে হবে। অত রাতে ওরা দুজন ঢুকলো কি করে? প্রধান দরজা তো বন্ধ থাকে। যথাসময়ে সবকিছু বলবো। আপাতত যেটা বলছিলাম, তারপর কাঞ্চনের ভুল উচ্চারণ। সে বুঝতে পারে যে ভুল লোককে মেরে দিয়েছে, তাই আগ বাড়িয়ে আমাদের সাথে ভাব জমালো। যখন দেখলো আমাদের সাথে পুলিশের ভাব আছে, খোদ বিহারের পুরোহিত আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে, তখনই ধরে নিয়েছিল আমাদের মাধ্যমেই ওরা আসল লোকের কাছেও পৌঁছতে পারে। আচ্ছা, আর সেই জন্যই তুই ইচ্ছে করে ওদের দলে টানছিলি? এক্স্যাক্টলি। আর কাল রাতে অর্জুন আমাকে এই প্ল্যানের কথা বলে। আমি তোমাদের নামিয়ে দিয়ে আর একবার বিহার যাই, দনুজ শঙ্করের সাথে কথা বলি, তাকেও পুরোটা জানাই। সব শুনে তারপর তো আমাদের আজকের এই প্ল্যান। ও, আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি। আজ ভোরের সাপটা দুর্লভদের পাঠানো। ওর হাতে আমি আজ ওই পিচ্ছিল ভাবটা দেখেছি, যেটা ওই ক্রেইট সাপের শরীর থেকে এসেছিল। আমার হাতেও আছে, দেখ, যেহেতু আমিও ধরেছিলাম। আমার বিশ্বাস ওরা শুধু আমাদের দুজনকে রাস্তা থেকে সরাতে চেয়েছিল। রণজয় আর দনুজ দুজনেই ম্যানেজ হয়ে যেত ওই ধোঁয়ায়, চোখ, কান আর মস্তিষ্ক। বাপ রে, এত বড় প্ল্যানিং তুই বুঝলি কি করে? তিনটে সজাগ থাকলে অনেক সময় অনেক কিছু দেখা না গেলেও বুঝে নেওয়া যায়। বুঝলাম। তাহলে এখন কি করণীয়? এখন ভিতরে প্রবেশ করে আসল রত্নাবলীকে দেখাই করণীয়।
কখন যে তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দনুৎশঙ্কর সেটা ওরা খেয়াল করেননি। তিনি হাসি মুখে বিহারের মূল দরজায় দাঁড়িয়ে আছেন। ওরা ভেতরে প্রবেশ করতে যাবে, তখনই অর্জুন মৃদু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, 1 মিনিট দনুজ ঠাকুর, আপনাকে একটা প্রশ্ন করার আছে। দনুৎশঙ্করের মুখ থেকে হাসির ভাবটা কোথায় যেন উধাও হয়ে গেল। অর্জুন হাতে সিগারেটটা ফেলে দিয়ে বলল, আপনাদের বিহারের দরজা তো রাতের বেলা বন্ধ থাকে, তাহলে ওই দুজন রাতের বেলায় ভিতরে ঢুকলো কি করে? প্রশ্নটা শোনা মাত্রই ওনার চোখে মুখে একটা কিরকম অদ্ভুত উত্তেজনার রেশ খেলে গেল। অর্জুন আবারও হেসে প্রশ্ন করল, ঠিক আছে, আমি প্রশ্নটা আরো সহজ করে দিচ্ছি। কেন ভিতরে ঢুকতে দিয়েছিলেন ওদের? গুপ্তধনের উপর আপনারও লোভ আছে, তাই না? অর্জুনের এই কথাটা সকলে শুনেই একসাথে তার দিকে তাকালো। দনুৎশঙ্কর এখনো তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছেন। অঙ্কিতা অবাক হয়ে বলল, কি? উনি ঢুকতে দিয়েছেন? আমার হিসেব অন্তত তাই বলছেন। তিনিও জানতেন সেই রাতে রত্নাবলী শঙ্করের প্রাণের আশঙ্কা আছে, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। আপনি তো জানতেন আসল গুপ্তধনের চাবি কার কাছে আছে, আপনি ওদের ভুল লোককে চিনিয়ে দিলেন কেন? আপনার ধারণা অর্ধসত্য। হ্যাঁ, একথা সত্যি যে আমি তাদের সব বলেছি, কিন্তু গুপ্তধনের লোভে নয়। গুপ্তধনের উপর আমার কখনোই কোনো লোভ ছিল না। সাধক জীবনে আসার পর আমার জীবনে একটাই গর্জিত অপরাধ আছে, সেটা জানাজানি হলে আমায় এই বিহার থেকে বহিষ্কৃত করা হতো। ওরা সেটা কোনো ক্রমে জেনে গেছিল। ওরা আমায় বলেছিল ওদের দুজন লোক আসবে, শুধু চুপচাপ জিনিসটা নিয়ে চলে আসবে, আর যদি না দেয় তো ফিরে যাবে। অন্য কোনো পথ তখন দেখতে হবে। আমার কাজ শুধু রাতে দরজা খুলে লোকটাকে চিনিয়ে দেওয়া। কিন্তু ওরা নিজেরাই চলে আসে আর না পেয়ে মর্মান্তিকভাবে হত্যা করে যায় না। তারপরেই সব হিসেব জলপথ তরলং হয়ে যায়। আপনি পুলিশি পাহারা চেয়ে নিতেন, আর তারপর? আমি শুধু চেয়েছিলাম যাতে ওদের হাতে গুপ্তধনের সংকেত না পড়ে। আমার জন্যই আজ রত্নাবলী শঙ্করকে নিজের প্রাণ হারাতে হলো। ঠিক আছে, চলুন ভিতরে চলুন। পুনরায় বিহারে প্রবেশ করে দনুৎশঙ্কর এবারে সম্পূর্ণ অন্য একটা দিকে নিয়ে চললেন তাদের। এদিকটা আগে কখনো আসেনি তারা। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, শুধু মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ঘর, বাইরে বসার জায়গা। দরজা খুলতেই ভেতরের মোমবাতির স্তূপে সাজানো ঘরটার হলদে আলোর রেশটা চোখে লাগলো। মাঝে বসে আছেন একজন অতীব বৃদ্ধ লোক, বয়স আন্দাজ 80-র কাছাকাছি হবে। ছোটখাটো চেহারা, মাথায় কেশের বংশ অবধি নেই, শরীর জরাজীর্ণ। আমাদের ভাষায় বললে হাড়গিলে চেহারা। পরনে কালো কাপড়, গলায় হাতের কবজিতে আর পায়ের গোড়ালির কাছে রুদ্রাক্ষের মালা পরানো। বৃদ্ধ ধ্যানরত। উনি বসে আছেন একটা সামান্য উঁচু গোলাকার বেদির উপরে। সেই বেদির চারদিকে মোমবাতি জ্বলছে। ওনারা সকলে জুতো খুলে ভেতরে প্রবেশ করে হাত জড়ো করে হাঁটু মুড়ে ওনার সামনে বসলেন। তিনি চোখ বন্ধ করা অবস্থাতেই খ্যাসখ্যাসে কণ্ঠে বললেন, কি, কেন ওই গুপ্তধন দেখতে চাও তোমরা? হ্যাঁ, যে বিপদের হাত থেকে আপনাদের বিহারকে রক্ষা করলাম, তার জন্য কিছুটা পারিশ্রমিক তো আমার প্রাপ্য। তোমার কথার ধরনটা বেশ অন্যরকম। পারিশ্রমিক হিসেবে কেবল গুপ্তধন দর্শনই তোমার কাছে যথেষ্ট? হ্যাঁ, সেটা বুঝবো কি করে? তুমিও যে লোভে পড়ে সেই গুপ্তধনের জন্য। আমি তো জানতাম মন্দির, মসজিদ, গির্জা, মঠ, বিহার এসব জায়গায় সব থেকে দামি জিনিস হলো বিশ্বাস। আমি তো সেটাই আপনার চরণে রাখছি। চোখের ইশারায় অর্জুন রণজয়কে কিছু বলল, আর সাথে সাথে সে পকেট থেকে বন্দুক বের করে ওনার পায়ের সামনে রেখে দিল। রত্নাবলী মৃদু হেসে জিজ্ঞেস করলেন, এটা কি তুমি বিশ্বাসের জন্য জমা রাখলে? ন্যূনতম কিছু তো জমা রাখতেই হয়, তাই না? বিশ্বাস তো দুদিক দিয়ে হয়। এসো, তবে এসো আমার সাথে। এই বলে
তিনি উঠে দাঁড়ালেন। ওনার নিচেই পাথরের বেদির উপর পেঁচানো একটা লালচে সুতো। অঙ্কিতা ফিসফিসিয়ে বলে উঠল, এই সেই বন্ধনী। অর্জুন ঘাড় নেড়ে সম্মতি জানালো। এরপর বৃদ্ধ নিজের কণ্ঠের থেকে কোথায় যেন একটা চাপ দিয়ে মুখ থেকে বের করে আনলেন একটা কালচে পাথর। অর্জুন এবারে হেসে বলল, বন্ধনীর ধারক শরীরের ভিতরে লোকানো। ব্যোমকেশ বক্সির কথা মনে পড়ে গেল। গলার পকেটে রক্তমুখী নীলা লুকিয়ে রাখার মতো জিনিস। হ্যাঁ, এই বিহারের সবার কণ্ঠেই এই জিনিস লুকিয়ে রাখা আছে। এরপর রত্নাবলী লালচে সুতোর উপর পাথর ঘষে বিড়বিড় করে উচ্চারণ করলেন, রম্ভ নশ্রীকুম্ভ লুহৌরিন্থ বিদৌ কুলম্বরথৌ গ্রভৌরিক্ষিম্বা ধরৌলরিথিম্ব সভৌস্ত্র গৃহা দুহম মহস্রে রতৌ গৃহা। সাথে সাথে লাল সুতো জুড়ে একটা উজ্জ্বল আলোর রেস দেখা দিল। একটা শব্দ হতে শুরু করলো, অনেকটা পাথর সরলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। সাথে সাথে পাথরের বেদির উপরের অংশটা দুই ভাগে ভাগ হয়ে খুলে গেল। ওরা সকলে উঠে গিয়ে দেখল একটা সিঁড়ির মতো অংশ নিচে নেমে গেছে। রত্নাবলী সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন, পেছন পেছন ওরাও। অঙ্কিতা দেখল দুদিকের কালচে পাথরের গায়ে নানা রকম গুহাচিত্র অঙ্কিত করা আছে। এরা কেউই মানুষ নন, সব মন গড়া অলিক চিত্র, পৃথিবীর বাইরের কোনো সভ্যতার চিত্র। পাথরের খাড়া সিঁড়ি বেয়ে নামতে নামতে সে জিজ্ঞেস করল, এই এই ছবিগুলো কিসের ছবি? এরকম অদ্ভুত ধরনের সব আঁকা। দেখতে পাচ্ছ, এই গুহা প্রাথমিক স্তরে তাদেরই বসবাসের ভূমি ছিল। পরে আমরা এসে বিহার বানালে তারা পেছনের জঙ্গলে চলে যায়। এই চিত্র তাদেরই কল্পনায় অঙ্কন করা, বুঝলে? ধীরে ধীরে নিচে নেমে একটা ফাঁকা স্থানে এসে তারা স্তম্ভিত হয়ে গেল। মাটির নিচে বিশালাকার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে গুপ্তধন, সোনা, দানা, মণি, মাণিক্য, এছাড়া নানা রকম অজানা পাথরে পরিপূর্ণ সম্পদে তাদের চোখ ঝাঁঝিয়ে উঠল। যখন মানুষে মানুষে এত রেশারেশি ছিল না, তখনকার সময়ের সম্পদ সত্যি অমূল্য। অর্জুন একটু অবাক হয়ে পুরো এলাকার মাঝখানে গিয়ে দাঁড়ালো। এখান থেকে যেদিকে দুচোখ যায় শুধু আভিজাত্যপূর্ণ প্রাচুর্যের সমাহার। অঙ্কিতা আর ইন্সপেক্টর রণজয় ওখানেই বসে পড়েছে। দুজনেরই চোখ জুড়ে অদ্ভুত এক বিস্ময়। আসলে গুপ্তধন জিনিসটা এমন না যে চোখের সামনে দ্বিতীয়বার দেখা হলেও উত্তেজনা প্রথমবারের মতোই থাকে। রত্নাবলী আচার্য কোথা থেকে তিনটে পাথরের মতো কি জিনিস বের করে আনলেন। একটি লাল, একটি নীল এবং অন্যটি সবুজ। তিনজনের হাতে তিনটে ধরিয়ে দিয়ে বললেন, পারিশ্রমিক শুধু চোখে দেখে হয় না, তাকে অনুভব করতে হয়। তবে একটা কথা মনে রেখো, এই জিনিস কখনো কিন্তু বিক্রয়ের ভুল করো না, বুঝেছো? এসব জিনিস বিক্রির জন্য নয় ঠাকুর, এগুলোই জীবনের প্রাপ্তি। যদি একটু বলেন কোনটা কি রত্ন, তাহলে বেশ ভালো হতো। এগুলো রত্ন নয় মা, এগুলো পাথর, তবে বেশ মূল্যবান পাথর। তোমার হাতের গাঢ় দীপ্তিময় লাল পাথরটা দেখতে পাচ্ছ? ওটা হলো কুরো পাথর। কুরো মাতা রাজ্যে একমাত্র পাওয়া যায়, তাই এর এরকম নামকরণ। ইন্সপেক্টরের হাতে যেটি রয়েছে সেটা শিবল্ল অমলা, উজ্জ্বল সবুজ রং যার। শিবদেব রাজ্যে মাটির অনেক গভীরে অমলা ফলের মতো সবুজাব এই পাথরের জন্য এর নামকরণ করা হয়েছে, এবং উৎপত্তি স্থলও তো রয়েছেই। এরপর তিনি অর্জুনের দিকে ফিরলেন, তার হাতে ধরে রাখা একটা উজ্জ্বল নীলাভ পাথর।
শোনো, তোমায় যেটা দিলাম সেটা একাধারে সর্বাধিক অমূল্য এবং রক্ষামূলক একটি পাথরও বটে। স্বয়ং রাজা ইন্দ্রবর্মণ এই পাথর নিজের কণ্ঠে ধারণ করতেন বলেই শুনেছি। এর নাম হলো বাহুবশ পাথর। তবে এই বিশেষত্ব কি এবং ব্যবহার কি করে করতে হয় তা আমি তোমায় সঠিক সময় বলে দেব। শুধু জেনে রাখো, এটি আজ থেকে তোমায় রক্ষা করবেন। এই বলে রত্নাবলী নিজের কবজি থেকে একটা রুদ্রাক্ষের মালা খুলে সেখানে সেই পাথর আটকে দিয়ে হাড়ের মতন বানিয়ে দিলেন। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়ে সেটা পড়িয়ে দিলেন অর্জুনের কণ্ঠে। অর্জুন হঠাৎই ওনার পদস্পর্শ করে প্রণাম করল। তাকে দেখা দেখি বাকি দুজনেও ওনাকে প্রণাম করল। রত্নাবলী আচার্য তার মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বললেন, মা বাহুবশ তোমাদের সকলকে রক্ষা করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তাহলে নেক্সট প্ল্যান কি? অর্জুন নিজের গলায় ঝোলানো লকেটটা নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, আপাতত কিছু ঠিক নেই, কয়েকটা দিন এই রেসটা নিয়েই কাটাতে চাই। আচ্ছা, ইন্সপেক্টর রণজয় বলল ওই কাঞ্চন নাকি যাওয়ার সময় তোকে হুমকি দিয়ে গেছে। হ্যাঁ, সে তো হারার পর সব ভিলেনরাই দেয় ও নাকি ফিরে আসবে। আসুক, আমিও অপেক্ষায় আছি। ইতিমধ্যেই ওদের বস কৃষ্ণেন্দু বাবু আবার সেখানে উপস্থিত হলেন। তিনি একটা মৃদু হাসি হেসে বললেন, তোমাদের অ্যাডভেঞ্চার সফল হয়েছে শুনে বেশ ভালো লাগলো। আমি তো বলেছিলাম আপনাকে, ফিল্ডের কাজে আমাদের আবার ফেরা উচিত। কত কিছু এক্সপ্লোর করা যায় দেখলেন তো। সেহেতু 100 বার। পরের বার থেকে আমিও যাব ভাবছি তোমাদের সাথে। অর্জুন কোনো উত্তর না দিয়ে কেবল মুখ টিপে হাসল। সে জানে যাওয়ার আসল কারণ কি। অঙ্কিতা একটা দীর্ঘশ্বাস ফেলে উল্টো দিকে মুখ ঘোরালো। কৃষ্ণেন্দুবাবু হাত কচলাতে কচলাতে জিজ্ঞেস করলেন, তো বলছি, ওই যে গুপ্তধন তোমরা পেলে তার কোনো ছবি তোলার সুযোগ পাওনি, তাই না? অর্জুন একবার আপাদমস্তক ওনাকে দেখে নিয়ে বলল, ওসব জিনিসের ছবি তুলতে নেই স্যার। না, আমি বলছিলাম আদতে জিনিসটা তো ভারত সরকারের হওয়া উচিত, তাই জিজ্ঞেস। অত উচিত অনুচিত বুঝি না, যেটা মনে হয়েছে সেটাই করেছি। আমার মনে হয় এবারে আমাদের ওই ঘটনা ভুলে নতুন কিছুতে ফোকাস করা উচিত। হ্যাঁ হ্যাঁ, বেশ তো। তুমি কি ভাবছো বলো? অর্জুন সামনে রাখা হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে খসখস করে কি সব লিখতে শুরু করলো। লেখা শেষ হলে সে সরে দাঁড়ালে ওরা দুজন দেখল তাতে লেখা টিম আলফা। নিচে 5 জন মেম্বারের নাম লেখা, অর্জুন, অঙ্কিতা, মেঘা, অভিজিৎ এবং সৌনক। এদের দিয়ে কি হবে? ভাবছি একটা টিম বানাবো। তার একমাত্র কারণ ওই আনন্দ গোস্বামী লোকটা যে আর কত এরকম গুপ্তধনের খোঁজ ওপেনলি লিখে গেছে বলা মুশকিল। একটা থরো স্টাডি করতে হবে। আর নেক্সট জার্নি থেকে আমি এই টিমটাই চাই। সে ঠিক আছে, টপিকটা ভালোই ভেবেছো, কিন্তু একটা কথাই জিজ্ঞাসা করব যে এরা 3 জনেই কেন? সেটা ক্রমশ প্রকাশ্য। অর্জুন আর কোনো প্রশ্নের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে অঙ্কিতা দেখল অর্জুনের বুকের নীলচে পাথরটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছিল। ওটা কি চোখের ভুল? সূর্যের আলো পড়াতে ওটা ওরকম লাগলো, নাকি সত্যিই কোনো আগাম কিছুর সংকেত? কৃষ্ণেন্দুবাবুও চলে গেলে অঙ্কিতা ল্যাপটপ খুলে বসল। ইন্টারনেটে সার্চ করল দেবী বাহুবস। কিছুই দেখতে পেল না তেমন। তবে যেটা চোখে পড়ল একটা বইয়ের নাম, বাহুবসান বইটার নাম। অনলাইনে পাওয়া যায় না, কোনো পিডিএফ ভার্সনও নেই। কেবল আনন্দবাবুর বাড়ির লোকের কাছে বইটা আছে। তবে বইয়ের মলাটে একটা দেবীর রেফারেন্স পেল সে, দেবী রুদ্ররূপিণী চণ্ডরক্তা।
সমগ্র শরীর জুড়ে ছড়িয়ে আছে ওনার ঘন কালো কেশ। দেবীর মুখে একটাই চোখ, সেই চোখে কোনো মণি নেই, তবে সাদাটি অংশটার একটা স্থানে গাঢ় নীলচে রং। এই রং ঠিক অর্জুনের গলায় ঝোলানো পাথরের মতোই উজ্জ্বল এবং নীলাভ। নাকে একটা বৃহদাকার নথ পরানো, মুখ থেকে বেরিয়ে আছে একটা লম্বা কালচে জিভ। তিনি দাঁড়িয়ে আছেন একটা নগ্ন মৃতদেহের ওপর। উনি সহস্রভুজা, তবে মাঝে দুই হাতে ধরে রাখা একটা কুঠার আর একটা নরমুণ্ড, গলায় নরমুণ্ডের মালা পরিহিতা। অঙ্কিতা ছবিটা দেখে নিজের মনে মনেই বলে উঠল, এই হলো তাহলে দেবী বাহুষ্প। কিন্তু এখন এই বইটা পেতে গেলে তো আনন্দ স্যারের বাড়ি যেতে হবে। কি বলে নিয়ে আসবো সেটাই তো বুঝতে পারছি না। অর্জুনকে কি জানাবো? না থাক, বেচারার এমনিতেই অনেক ধকল গেছে। এক কাজ করব, বরং স্যারের বাড়ি গিয়ে স্যারের কিছু থিসিস দেখবো বলে এসেছি। বললে যদি বইটা দেখতে চাই দেবে, জানি না। ওটাই বলবো যে স্যারের কিছু থিসিস দেখবো বলে এসেছি। যদি ওখানেই বইটা পড়তে দেয় তাহলেও সুবিধে। এই ভেবে অঙ্কিতা উঠে এক কাপ চা নিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। রোদের মিঠে আলো কাচের জানলা দিয়ে তার গায়ে এসে পড়েছে। নিচে অর্জুনকে দেখা যাচ্ছে, চা আর সিগারেট খাচ্ছে সে। খাওয়া হয়ে গেলে আবার অফিসে ঢুকলো। অঙ্কিতাও জানলার কাছ থেকে সরে আসতে যাবে, সেই মুহূর্তে অর্জুনের পাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটা স্টার্ট দিয়ে হুশ করে বেরিয়ে গেল। গাড়ির নম্বরটা নোট করা হলো না, তবে অঙ্কিতা বুঝল কেউ তাদের উপরে নজর রাখা শুরু করেছে। তবে এখনই অর্জুনকে না বলাই ভালো, সময় এলে সব গুছিয়ে বলবে। যে নজর রাখার রাখুক, আপাতত কয়েকটা দিন তাদের বিশ্রাম। অর্জুন উপরে উঠে আসলে অঙ্কিতা তার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্জুন একটু অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, কি হলো? ওভাবে তাকিয়েছিস কেন? একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি আমি। কি প্রশ্ন? ওই লোকটা সুইসাইড করলো কি করে? ঘরে কোনো চেয়ার টেবিল টুল কিছুই যখন ছিল না, তখন ঝুললো কোথা থেকে? অর্জুন হাসতে হাসতে নিজের চেয়ারে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পারলি না শেষমেশ? বরফের টুল। ও শিট, বরফের চাই। ইয়েস, দেহ পচতে শুরু করে দিয়েছে মানে অন্তত 2-3 দিনের সময়। আর সেই সময়ের সাথে সাথে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বরফের জল গলে গিয়ে শুকিয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, কিন্তু তুই এসব জানলি কি করে? অর্জুন চোখ বড় বড় করে হাসতে হাসতে বলল, ইটস ম্যাজিক। শেষ হলো লেখক অর্ণব ঘোষের কলমে অর্জুন সিরিজের দ্বিতীয় গল্প শূন্য লোকের গুপ্তধন। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি সৌভিক। অঙ্কিতার চরিত্রে মৌপিয়া, অর্জুনের চরিত্রে মৈনাক, শঙ্কর এবং রত্নাবলীর চরিত্রে রমাকান্ত, রণজয় সেনের চরিত্রে সৌভিক দাস, কাঞ্চন এবং বেদমণি শর্মার চরিত্রে সৌমদ্বীপ, কৃষ্ণেন্দু, অগ্নিশ্বর মিত্র এবং তনুজের চরিত্রে পার্থ, সুরেশ্বরের চরিত্রে প্রিয়ম, রাজা ইন্দ্রবর্মনের চরিত্রে দিব্যেন্দু, দুর্লভের চরিত্রে আমি সৌভিক। গল্পের নাট্যরূপ প্রদানে সহেলি মণ্ডল, গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে
টিম পিক্সেলের থেকে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিতে হাইপ করে এই গল্পটিকে আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।